সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে আমরা যে খবরের দিকে চোখ রাখবো, চড়িলাম মোটর স্ট্যান্ডে ভয়াবহ দুর্ঘটনা। লরি ও বোলেরোর সংঘর্ষে ঘটনাস্থলে নিহত এক, আহত 9 জন শ্রমিক। মৃতের নাম জাহাঙ্গীর মিয়া। আহতদের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। বিস্তারিত জানাতে বিশালগড় থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ফাহিম আহমেদ। ফাহিম, ঠিক কি হয়েছিল ঘটনা? যান্ত্রিক গোলযোগের জন্য আমরা আবারও চেষ্টা করব ফাহিমের সঙ্গে যোগাযোগ করার। যেমনটা জানাচ্ছিলাম, চড়িলাম মোটর স্ট্যান্ডে ভয়াবহ দুর্ঘটনা। লরি ও বোলেরো গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছেন একজন। মৃতের নাম জাহাঙ্গীর মিয়া এবং তারই পাশাপাশি আহত হয়েছেন আরও 9 জন শ্রমিক। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে তাদেরকে পরবর্তীকালে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়, রেফার করা হয়েছে। এবং আমাদের সঙ্গে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন বিশালগড় থেকে ফাহিম আহমেদ। ফাহিম, ঠিক কি হয়েছিল ঘটনা? শুভেন্দু, এই মুহূর্তে আমার কাছে যতটুকু খবর, তাদের বাড়ি, সবার বাড়ি ছিল ফুলতুলি মতিনগরে। তারা সবাই শ্রমিক ছিল। চড়িলাম কোঅপারেটিভ ব্যাংকের পাশেই এসে এক ট্রাক গাড়ির সাথে ডিআই বোলারু গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষ হতেই গাড়ি মুচড়ে যায় একদম। তারপর বিশালগড় ফায়ার সার্ভিস এখানে গিয়ে তাদেরকে নিয়ে আসে বিশালগড় মহকুমা হসপিটালে। সাথে সাথে জাহাঙ্গীর হোসেন নামে একজন শ্রমিক মারা যায়, এই গাড়ি চালক ছিল। একেবারে আহতদের বর্তমানে কি অবস্থা ফাহিম? আহতদের মধ্যে সবাই আশঙ্কাজনক, প্রায় 9 জনই আশঙ্কাজনক। আরেকজন তো জায়গাতেই শেষ। সাথে সাথে এখানে বিশালগড় মহকুমা হাসপাতালে বিশালগড়ের এমএলএ সুশান্ত দেব তাদের কাছে ছুটে যান। আচ্ছা ফাহিম, এই দুর্ঘটনা ঠিক কি কারণে হলো, সেই কারণ কি জানা গিয়েছে ফাহিম? এখন পর্যন্ত যেই গাড়িটি, ট্রাক গাড়িটি বোলারু গাড়ির সাথে সংঘর্ষ, ট্রাক গাড়িটি এখনো পুলিশ খুঁজছে, এখনো পাওয়া যাচ্ছে না। আচ্ছা, অর্থাৎ দুর্ঘটনার পরেই যে গাড়ির চালক, অভিযুক্ত গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে? হ্যাঁ, অভিযুক্ত গাড়ি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে। আচ্ছা, পুলিশের বর্তমানে কি বক্তব্য ফাহিম? পুলিশ এখন পর্যন্ত কিছু বলছে না, পুলিশ তদন্ত চালাচ্ছে। আর আশঙ্কাজনক অবস্থায় বাকি আহত যারা রয়েছেন তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন? হ্যাঁ, প্রত্যেকে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যেকের অবস্থা খুব আশঙ্কাজনক অবস্থা। আচ্ছা, তারা ঠিক কোথায় গিয়েছিল ফাহিম? তারা কমলপুরে একটি কাজে গিয়েছিল। আচ্ছা, ধন্যবাদ ফাহিম, তুমি সঙ্গে থেকো। যেমনটা আমাদের প্রতিনিধি ফাহিম জানাচ্ছিল, চড়িলাম মোটর স্ট্যান্ডে ভয়াবহ দুর্ঘটনা। লরি ও বোলেরো গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একজনের এবং আহত হয়েছেন আরো 9 জন শ্রমিক। মৃতের নাম জাহাঙ্গীর মিয়া। আহতদের বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসা চলছে এবং যে ঘাতক লরি, অভিযুক্ত লরির চালক ঘটনাস্থল থেকে পলাতক, তার খোঁজ চালাচ্ছে পুলিশ। এই বিষয়ে ডাক্তার কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। ঘটনাটি যেটি জানা যায় সেটা হলো একটি বোলেরো এবং ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় আমাদের চড়িলাম বাজারের কাছাকাছি এলাকাতে। তো সেই সংঘর্ষে টোটাল 9 জন আহত হয় এবং একজন ওই সংঘর্ষে ওখানেই মারা যায়।
তো যারা 9 জন আহত হয়েছেন এদের মধ্যে 2 জনের অবস্থা সংকটপূর্ণ, ওরা মাথায় আঘাত পেয়েছেন। যদিও সকলকেই উন্নতর চিকিৎসার জন্য আগরতলা এজিএমসিতে রেফার করা হয়। যে মারা গিয়েছে এর কি নাম? যিনি মারা গিয়েছেন ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর মিয়া, বাকিদের নাম? মধ্যচারীপাড়ার ওনার বাড়ি। বাকিদের নাম? বাকিদের নাম ফারুক মিয়া, দুলাল সাহা, দীপক শীল, মিলন মিয়া, সুবল মিয়া, সোহেল মিয়া, আব্দুল মিয়া, রিপন মিয়া, নাসির মিয়া। তারা কি সবাই একই গাড়িতে ছিল? হ্যাঁ, ওরা সবাই মূলত যারা বলিরত ছিলেন ওরাই মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই, লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে যেদিকে আমরা চোখ রাখবো, রাজ্যে অব্যাহত টমটম দৌরাত্ম্য। সকালবেলা বাজার করতে বেরিয়ে টমটমের ধাক্কায় গুরুতর আহত একজন। দুর্ঘটনায় আহত স্বপন দেবনাথকে প্রথমে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে জিবি হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসকরা। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। অন্যদিকে অভিযুক্ত টমটমের কোনো হদিশ পাওয়া যায়নি। আবারও জানাবো, রাজ্যে অব্যাহত টমটম দৌরাত্ম্য। সকালবেলা বাজার করতে বেরিয়ে এক ব্যক্তি টমটমের ধাক্কায় গুরুতর আহত। দুর্ঘটনায় আহতের ব্যক্তির নাম স্বপন দেবনাথ। প্রথমে তাকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে জিবি হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসকরা। এখনো পর্যন্ত অভিযুক্ত টমটম চালক বা টমটমের কোনো হদিশ পাওয়া যায়নি। এই দুর্ঘটনার পর আহতের পরিবারের সদস্য ঠিক কি জানিয়েছেন শোনাবো। ডাক্তার আইতেছে বলে সিরিয়াস রুগী সবসময় তো হইতাছে। আমি সেখানে সারা রাত আমি আর টাকা তুলি ডাক্তারের কথা আমি সব শুনতেছি। কখন নাই আগে তখন সিরিয়াস রুগী রুগী তো কোনো গ্যারান্টি নেই। তখন আমি কি করি? অ্যাক্সিডেন্টটা হয়েছে কয়টার সময়? ওইটা 7:30-8টার ভিতরে রাত্রে। দেখে তেলিয়ামুড়া হয়েছে। তেলিয়ামুড়া রেল স্টেশনে যাইছে। স্টেশন থেকে তো আমরা বাজার করে আমরা তো কই রইতে বাড়ি এই টমটমটা আটক করা গেছে নি? টমটমের তো টমটমের মালিকের মারে আমরা লোক আছে সঙ্গে। প্রথম কোন হসপিটাল নিচ্ছেন? হ্যাঁ, প্রথম কোন হসপিটাল? প্রথম নিজে তেলামরা আমরা তো প্রথম তেলামরা ছিল। এরপরে জানা নিতে পরে কইছে দেখছে দেখা কইছে রুগী খুব খারাপ, ফটাফট তোমরা জিবি লিয়ে যাও। 102 ফোন করা, ফোন করছি আমরা লিয়া আনছি কেন এটা না কইতাছে আমরা পেশেন্ট অবস্থা খারাপ। এইটা পেশেন্ট দেখতেছে খারাপ খারাপ কইতাছে। কি নাম ওনার? স্বপন দেবনাথ। এখন কাজকর্ম করেনি উনি এমনিতে? উনি তো 30 বছর গাড়ি চালাইছে গুয়াহাটি লাইনে। তখন কোমরের ব্যথা লাগে তাই না পারতেছে না। বছর 2-3 বছর ধরিয়া আমি কিছু কিছু কর্ম করে করে আমার সংসারটা কিছু রকম চালাইনি। এমনিতে তাই না কই যাইতে আসছিল কালকে? কই যাইতে? যাই তো বাজার, আমরা তো সবসময় বাজার করে রেল স্টেশন দেন। তেলামুড়া রেল স্টেশন আছে না, এটা তো আমরা বাড়ির কাছে। এটার মধ্যে আমরা টুকটাক ডেলি সন্ধ্যার সময় বাজার যাই। এই বাজারটা আনতে গিয়ে আমার এই সর্বনাশ হয়েছে। কিন্তু 30 বছর ধরে তাই না আমার বড় গাড়ি চালায়, আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে না। এই টমটমে আমার জীবন লই আছে খেলা, আমার জীবন শেষ। আমি এখন কি করি, কি উপায়? এটা শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। এর আগেও এই বিল্ডিংটা আমি ইনগুরেশনের সময় এসেছিলাম। হসপিটাল তো বহু পুরনো, আসলে যে বিল্ডিংয়ের প্রথমে আমি ঢুকলাম, স্টেট আয়ুর্বেদিক হসপিটাল সম্পর্কে মানুষের মানে অনেক বেশি এক্সপেকটেশন আছে এবং প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে এখানে। যারা দেখলাম এখানে ওপিডি পেশেন্টও প্রচুর, আইপিডি, এখানে 50টা বেডের ব্যবস্থা আছে, কিন্তু তার থেকেও বেশি পেশেন্ট আছে। এইগুলো দেখার জন্য এসছি এখানে। অনেক জায়গায় পুরনো বিল্ডিং আমার মনে হয় সেটা খুবই ভঙ্গুর অবস্থা। সেটা আমরা নেক্সট টাইম কী করা যায় সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করব। আর এখানে এর আগেও এই বিল্ডিংটা আমি ইনগুরেশনের সময় এসেছিলাম। এই হসপিটাল তো বহু পুরনো, আসলে যে বিল্ডিংয়ের প্রথমে আমি ঢুকলাম, স্টেট আয়ুর্বেদিক হসপিটাল সম্পর্কে মানুষের মানে অনেক বেশি এক্সপেকটেশন আছে
এবং প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে এখানে, যারা দেখলাম এখানে ওপিডি পেশেন্টও প্রচুর, আইপিডি এখানে 50টা বেডের ব্যবস্থা আছে, কিন্তু তার থেকেও বেশি পেশেন্ট আছে। এইগুলো দেখার জন্য এসছি এখানে। অনেক জায়গায় পুরনো বিল্ডিং আমার মনে হয় সেটা ভঙ্গুর অবস্থা, সেটা আমরা নেক্সট টাইম কী করা যায় সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করবো। আর এখানে এর আগেও এই বিল্ডিংটা আমি ইনগুরেশনের সময় এসেছিলাম। হসপিটাল তো বহু পুরনো, আসলে যে বিল্ডিংয়ে প্রথমে আমি ঢুকলাম, সেই ডায়াবেটিক হসপিটাল সম্পর্কে মানুষের মানে অনেক বেশি এক্সপেকটেশন আছে এবং প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে এখানে, যারা দেখলাম এখানে ওপিডি পেশেন্টও প্রচুর, আইপিডি এখানে 50টা বেডের ব্যবস্থা আছে, কিন্তু তার থেকেও বেশি পেশেন্ট আসছে। এইগুলো দেখার জন্য এসছি এখানে। অনেক জায়গায় পুরনো বিল্ডিং আমার মনে হয় সেটা ভঙ্গুর অবস্থা, সেটা আমরা নেক্সট টাইম কী করা যায় সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করবো। আর এর আগেও এই বিল্ডিংটা আমি ইনগুরেশনের সময় এসেছিলাম। এই হসপিটাল তো বহু পুরনো, আসলে যে বিল্ডিংয়ে প্রথমে আমি ঢুকলাম, সেই ডায়াবেটিক হসপিটাল সম্পর্কে মানুষের মানে অনেক বেশি এক্সপেকটেশন আছে এবং প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে এখানে, যারা দেখলাম এখানে ওপিডি পেশেন্টও প্রচুর, আইপিডি এখানে 50টা বেডের ব্যবস্থা আছে, কিন্তু তার থেকেও বেশি পেশেন্ট আছে। এইগুলো দেখার জন্য এসছি এখানে। অনেক জায়গায় পুরনো বিল্ডিং আমার মনে হয় সেটা ভঙ্গুর অবস্থা, সেটা আমরা নেক্সট টাইম কী করা যায় সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করবো। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। কাঁচা মরিচ, দেশলাই কাঠি, তেজপাতা, সাধারণ সমস্ত জিনিস থেকেই হাতের গুণ আর শৈল্পিক প্রতিভা দিয়ে অপূর্ব সমস্ত সামগ্রী তৈরি করেন কমলপুরের তরুণ শিল্পী বাপ্পা সূত্রধর। আগামী দিনে নিজের তৈরি শিল্প সামগ্রী দিয়ে পরিচিতি তৈরি করতে আগ্রহী এই তরুণ শিল্পী। সংবাদ প্রতিনিধিদের কাছে শিল্প নিয়ে তার পরিকল্পনা ও অনুভূতির কথা তুলে ধরেন শিল্পী বাপ্পা সূত্রধর। তিনি কি বললেন তার শিল্পকর্ম নিয়ে শুনব। আমার নাম বাপ্পা সূত্রধর, আমার বাড়ি কমলানগর রামকৃষ্ণ আশ্রমের পাশে। আমার বাবার নাম হারাধন সূত্রধর। আমার বাবা একজন কাঠমিস্ত্রি, নকশার কাজ করে। আমি ক্লাস 10 অবধি আমাদের টিঙ্কু স্যারের কাছে আর্ট শিখেছিলাম। তারপর আমার বিভিন্ন ধরনের ফেলনা জিনিস, যেমন যেগুলি ফেলে দেয় তার উপর, বা বিভিন্ন ধরনের নতুন নতুন কিছু করার ইচ্ছা করছিল। তো তারপর এলইডি বাল্বের উপর করেছি একটা গণেশ ঠাকুর, ছোট পাথরের উপর করেছি, মরিচের উপর নির্মহল করেছি, তারপর তেজপাতার উপর, অশ্বত্থ পাতার উপর, মাটির সরা, মাকড়সার উপর, ম্যাস্টিকের উপর মা কালী। কি করলে? ম্যাস্টিকের উপর আমাদের মা উদয়পুরের মাতাবাড়ির যে ত্রিপুরেশ্বরী মুখমণ্ডলটি করার চেষ্টা করছিলাম। মাকড়সার উপরে কি? মাকড়সার উপরে সেম উদয়পুরের মা ত্রিপুরা সুন্দর মুক্তি করার চেষ্টা করছিলাম। মরিচের উপর নির্মহল করেছি। সাবানের প্যাকেটের উপর কসবা কালীবাড়ির মা কসবা করেছিলাম। তেজপাতার উপর সাবরুমের দত্তেশ্বরী করেছিলাম। এইসব কাজগুলি আগরতলার একজন দাদা ছিল, ওই দাদাকে দেখে আরো অনুপ্রাণিত হয়েছিলাম। মানে এই কাজগুলি করার মাধ্যমে অনেকের সাথে পরিচিত হওয়া যায়। মানে এই কাজ করে আমার নিজের খুব আনন্দ লাগছিল, সবাই ভালো বলছিল। এখন সামনে আরো ইচ্ছা আছে, এগুলি নিয়ে আরো এগিয়ে যেতে চাই। আচ্ছা, এই আর্ট তুমি করছো, আর্ট শিল্পী বললে, আলাদা চর্চা কেন করলে? আলাদা চর্চা যেমন অনেক জিনিস ফেলে দেয়, মানে এইগুলি হয়তো সবার দৃষ্টিতে এগুলি মানে ফেলনা লাগে না, কিন্তু যারা সৃজনশীল হয় এই দৃষ্টি, মানে তাদের সৃজনশীল দৃষ্টি এগুলিকে ফুটিয়ে তোলে। আমারও সেম, মানে বিভিন্ন জিনিস যেগুলি ফেলে দেয় এগুলিকে ফুটিয়ে ঘরের মধ্যে সাজিয়ে রাখতে আনন্দ পেতাম। তুমি পড়াশোনা কি করছো এখন? হ্যাঁ, আমি আগরতলা ডায়েট কলেজে পড়ছি, ফাইনাল ইয়ার। ভবিষ্যতে কি ইচ্ছা রয়েছে? এখন তো আমি ভবিষ্যতে তো ডিএলএড নিয়ে পড়ছি, তো শিক্ষক হওয়ার ইচ্ছা আছে। আর পাশাপাশি আমার কি শিক্ষক হওয়ার ইচ্ছা রয়েছে? আর্টের টিচার হতে চাই, আর পাশাপাশি আর্ট নিয়ে চর্চা করতে চাই।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আমি বাঁচতে চাই, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে করুণ আর্জি অসহায় যুবতীর। বিশ্রামগঞ্জ পঞ্চায়েতের ননজলা এলাকার 20 বছরের সোনিয়া আক্তার জন্মের 3 মাস পর থেকেই তার শরীরে টিউমার দেখা যায়। টিউমারটি তখন অপারেশনও করা হয়। এরপর ধীরে ধীরে সোনিয়ার বয়স যত বাড়তে থাকে তার শরীরে একের পর এক টিউমার হতে থাকে। শারীরিক যন্ত্রণার মধ্যেও সোনিয়ার 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। মাসে 2 থেকে 3 বার তার শরীরে রক্ত দিতে হয়। তবে তার পারিবারিক পরিস্থিতি ঠিক না থাকায় সে এবার মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছে তার এই অসহায়তা থেকে উদ্ধার হতে। এই গোটা বিষয়ে সোনিয়া কি বলেছে শুনবো। আমার নাম সোনিয়া আক্তার, বাড়ি বিশ্রামগঞ্জ। আজকে অনেকদিন যাবৎ আমি অসুখে ভুগতেছি। আমি আজকে 7 দিন হয়েছে জিবি হসপিটালে ভর্তি হয়েছি। আমার শরীর থেকে রক্ত সরে যাচ্ছে, শরীরের থেকে এবং হাতের মধ্যে দেখতেছেন আমার দিকে কি বড় একটা রোগ হয়েছে, রক্ত পাওয়া যাইতেছে না। আমারে কইছে ডাক্তারে যদি বাঁচাইতে চাই আমি তাড়াতাড়ি বেলু বা চেন্নাই যাইতাম। আপনারা সবাই আমারে সাহায্য করুন যাতে আমি বাঁচতে পারি এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ স্যারের কাছে এই ভিডিওটা গিয়ে পৌঁছায় এবং আমারে সাহায্য করতে পারে। আপনার কাছে একটুর অনুরোধ করলাম। আমার পরিবারে আমার বাবা একজন কৃষক ছিল, এখন গাড়ি অ্যাক্সিডেন্টে বাড়িতে আছে। এখন এর আমার বাবার কোনো ক্ষমতা নাই কিছু করার জন্য। আপনারা সবাই মিলে আমারে সাহায্য করুন এবং মানিক শাহ স্যারের কাছে আপনারা এই ভিডিওটা পৌঁছান যাতে আমারে উনি সাহায্য করতে পারে। আমার কইছে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি বাইরে যাওয়ার জন্য। আমার কাছে এই ভিডিওটা করা ছাড়া কোনো উপায় নেই। আমি অনেকক্ষণ গেছি, অনেক দিন ধরে ঘুরতেছি, আমি কোনো সাহায্য পাইছি না এবং আমি যে এরকম অবস্থাতে আসছি আজকে 20 বছর ধরে আমার কোনো ভাতা টাতা কিছু দিচ্ছে না সরকারে বলতে আমার এলাকার মানুষের কোনো দিচ্ছে না, আমার হ্যান্ডিক্যাপ ভাতাও হচ্ছে না। আপনারা সবাই আমারে সাহায্য করুন যাতে মানিক স্যারের কাছে ভিডিওটা গিয়ে আপনার কাছে এটাই অনুরোধ, আমারে বাঁচানোর চেষ্টা করতে পারেন আপনারা। একটা শেয়ার করে ধন্যবাদ। আমি কথা কনের অবস্থা এখন নাই। আমি যদি আমার কোনো যদি ভুলে আছে আপনারা মাফ করে দিবেন। ধন্যবাদ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে আমি সকালে শুরু করছি রাত 10টার সংবাদ। তবে প্রথমেই সংবাদ শিরোনাম। আগরতলার আয়ুর্বেদিক হাসপাতাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী মানিক সাহা। হাসপাতালে পরিষেবা সম্প্রসারণের প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। জওহরলাল বিচার মঞ্চের উদ্যোগে সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে পালন করা হয় জওহরলাল নেহরুর 60তম মৃত্যুবার্ষিকী। প্রায় 8 ঘন্টার বেশি বিদ্যুৎহীন রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি, চরম দুর্ভোগে রোগীরা।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজ্যে শুরু হয়েছে বৃষ্টিপাত। সারাদিন ধরেই চলছে বর্ষণ এবং তীব্র বাতাস। রাজ্যে অব্যাহত টমটম দৌরাত্ম। তেলিয়ামুড়ায় টমটমের ধাক্কায় গুরুতর আহত এক। চলে আসছে বিস্তারিত সংবাদে। আগরতলার আয়ুর্বেদিক হাসপাতাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী মানিক সাহা। হাসপাতাল উদ্বোধনের সময় স্মৃতিচারণ। রাজ্য আয়ুর্বেদিক হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করার পরিকল্পনার কথা জানান তিনি। হাসপাতালের পরিষেবা সম্প্রসারণে কাজ করা হবে বলেও প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর। সোমবার আচমকায় আগরতলা স্থিত রাজ্য আয়ুর্বেদিক হাসপাতাল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। তিনি জানান এর আগেও তিনি এই হাসপাতালে এসেছেন হাসপাতাল উদ্বোধনের সময়। রাজ্য আয়ুর্বেদিক হাসপাতালের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা বেশ অনেকটাই। এই হাসপাতালের বর্তমান পরিকাঠামো খতিয়ে দেখতেই সোমবারের এই পরিদর্শন। হাসপাতালের বর্তমান শয্যা সংখ্যা 50, তবে নিয়মিত যে হারে রোগীরা এখানকার চিকিৎসার জন্য আসছেন সেক্ষেত্রে শয্যা সংখ্যা বাড়ানোর দিকেও নজর দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এই হাসপাতালের বহু জায়গা ভঙ্গুর অবস্থায় রয়েছে, তার মেরামতিও আগামী দিনে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আপাতত সর্বপ্রথম এই আয়ুর্বেদিক হাসপাতালটিকে একটি আয়ুর্বেদিক মেডিকেল কলেজে উন্নীত করার পরিকল্পনা করা হচ্ছে। এরপর হোমিওপ্যাথি হাসপাতালটিকেও মেডিকেল কলেজে উন্নীত করা হবে। তো এর আগেও এই বিল্ডিংটা আমি ইনগরেশনের সময় এসেছিলাম। তো এই হসপিটাল তো বহু পুরনো, আর সেই যে বিল্ডিংয়ে প্রথমে আমি ঢুকলাম, সেই আয়ুর্বেদিক হসপিটাল সম্পর্কে মানুষের মানে অনেক বেশি এক্সপেকটেশন আছে এবং প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে এখানে। যারা দেখলাম এখানে ওপিডি পেশেন্টও প্রচুর, আইপিডি, এখানে 50টা বেডের ব্যবস্থা আছে, কিন্তু তার থেকেও বেশি পেশেন্ট আছে। এইগুলো দেখার জন্য এসছে এখানে। অনেক জায়গায় পুরনো বিল্ডিং, আমার মনে হয় সেটা খুবই ভঙ্গুর অবস্থা। সেটা আমরা নেক্সট টাইম কী করা যায় সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করবো। আর এখানেও আমরা একটা প্ল্যানিং আছে যে এটা আয়ুর্বেদিক ইনিশিয়ালি এটাকে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ করা যায় কিনা, তো সেই বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে, সেক্রেটারি মহোদয় চিঠি দিয়েছেন। তো প্রথমে আমরা স্টার্ট করবো এখানে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, তারপরে যেটা রেন্টার্স কলোনি হোমিওপ্যাথিক হসপিটাল আছে স্টেট হসপিটাল, সেটার পাশে জায়গা বলছে আছে। তো দুটো মিলে একসাথে আমরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজ সেই চিন্তা ভাবনা আমাদের আছে। মুখ্যমন্ত্রী জানান যে কোনো জায়গাতেই ছোট বড় সমস্যা লেগেই থাকে, তবে সেটাকে চিহ্নিত করে সমাধান করতে পারাই আসল। রাজ্য আয়ুর্বেদিক হাসপাতালের যে সমস্যাগুলো ধরা পড়েছে অতি দ্রুত সে বিষয়ে কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রায় 8 ঘন্টার বেশি বিদ্যুৎবিহীন রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালের ট্রমা সেন্টার, চরম দুর্ভোগে রোগীরা। বেহাল দশা। এই শব্দবন্ধটি শুনলে সবার প্রথমেই মাথায় আসে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবির কথা। তার দৃষ্টান্ত প্রায় তুলে ধরে রাজ্যের সংবাদ মাধ্যমগুলি, কিন্তু কানে তুলো গোজা হাসপাতাল কর্তৃপক্ষের। পরিষেবা তলানিতে ঠেকলেও তা নিয়ে বিশেষ মনোযোগী নন বাবুরা। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল হওয়ার সুবাদে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন প্রান্ত থেকে রোগীদের জরুরি ভিত্তিতে পাঠানো হয় এখানে। তবে সুস্থ হতে এসে উল্টে চরম ভোগান্তি পোহাতে হয় রোগীদের। সে ছবি আমরা প্রায়ই দেখাই। এবারে সোমবার বিকেলে প্রায় 8 ঘন্টার ওপর বিদ্যুৎ বিচ্ছিন্ন ট্রমা সেন্টারের মতন গুরুত্বপূর্ণ বিভাগ। অন্ধকারে চরম দুর্ভোগের শিকার রোগী ও রোগীর পরিজনরা। এই দুর্ভোগের মধ্যে পাশে পাওয়া যায়নি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত বাবুদের। অগত্যা অন্ধকারেই পড়ে রইলেন রোগীরা। এই কারেন্ট যে নাই, কি সমস্যা হইতো? কারেন্ট যে নাই তো মশা লাগতেছে, অন্ধকার লাগে, ফ্যান চলে না, রুগী অস্থির করে। কতক্ষণ যাবত কারেন্ট নাই? এটা আধা ঘন্টা বা। এতে মানে চিকিৎসা কোনো মানে পরিষেবার কোনো অসুবিধা হইতেছে? অসুবিধা তো হইতেছে। এর মধ্যে কি মানে যেহেতু বিদ্যুৎ পরিষেবা নাই, অক্সিজেন পরিষেবা আছে? অক্সিজেন চলে? কারেন্ট না থাকলে অক্সিজেন চলবে কেমন? তো ওষুধপত্র কিভাবে দিয়েছে কারেন্ট ছাড়া? ওষুধপত্র যারা আছিল তারা একটু সাইডে দিয়ে গেছে, যারা নাই তারা ওষুধ আবার লিখে দিচ্ছে, তারা আনতে গেছে। না, যেহেতু এখন কারেন্ট নাই তাহলে ওষুধ কিভাবে দিতেছে? ডাক্তার বা সিস্টাররা কিভাবে দেখতেছে রুগীরা? এটা কারেন্ট যখন আছে তখন দিয়ে গেছে, এখন কারেন্ট নাই তারা গেছে।
এত বড় একটা হসপিটাল, কি বলবেন? কারেন্ট নাই, এরকম একটা সিরিয়াস ওয়াশ দেওয়াই নাকি দেওয়াই ওয়াশ, কি বলবেন? কারণ নয় আমরা পাউডার কি সে করতে পারতাম, কারেন্ট নাই 10 মিনিট। এতে রুগীর অসুবিধা হইতেছে না কারেন্ট ছাড়া? আপনি তো একজন রুগী, আপনার কিরকম অসুবিধা হইতেছে? হ্যাঁ, ভালো ওষুধ, ওষুধ কিন্তু আপনাকে বললাম। অনেকেই প্রশ্ন করেছেন, ট্রমা সেন্টারের সাময়িক অন্ধকার ঘুচলেও গোটা হাসপাতালের পরিষেবা যে অন্ধকারে নিমজ্জিত তা কাটবে কবে? কর্তৃপক্ষ নিজেদের গাফিলতির রোগ না সারালে আমজনতার রোগ কিভাবে সারবে? ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জওহরলাল বিচার মঞ্চের উদ্যোগে সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে পালন করা হয় দেশের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত জওহরলাল নেহেরুর 60তম মৃত্যুবার্ষিকী। জওহরলাল নেহেরুর প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জওহরলাল বিচার মঞ্চের চেয়ারম্যান অলোক রঞ্জন গোস্বামী ও প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সহ যুব কংগ্রেসের সদস্যরা। দেশের স্বাধীনতা আন্দোলনে পণ্ডিত নেহেরুর অবদানের কথা উল্লেখ করেন জওহরলাল মঞ্চের চেয়ারম্যান অলোক রঞ্জন গোস্বামী। তাকে আধুনিক ভারতের রূপকার হিসেবে তুলে ধরেন তিনি। তবে কিছুটা উষ্মার সঙ্গে জানান, বর্তমান বিজেপি সরকার দেশের স্বাধীনতা সংগ্রামীদের অবদানকে ইতিহাসের পাতা থেকে মুছে দেবার চেষ্টা করছে। শুনে নেওয়া যাক জওহরলাল বিচার মঞ্চের চেয়ারম্যানের বিস্তারিত প্রতিক্রিয়া। সাম্রাজ্যবাদের হাত থেকে যখন ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিয়েছিলেন যারা, তাদের মধ্যে আমাদের ভারতবর্ষের রূপকার পণ্ডিত জওহরলাল নেহেরু, উনি ওনার কৃতিত্বের মাধ্যমে এবং তখনকার সময়ে যারা নেতৃত্ব ছিলেন, সারা ভারতবর্ষের ইতিহাসের পাতায় যাদের নাম রয়ে গেছে, সবার একটা ঐকান্তিক সিদ্ধান্তমূলে উনি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হন। আজকে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে ত্রিপুরা রাজ্যে শুধু নয়, সারা ভারতবর্ষের বুকে যারা এই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল, স্বাধীনতা এনে দিয়েছিল, ইতিহাসের পাতা থেকে তাদেরকে ছড়িয়ে দেওয়ার একটা চক্রান্ত চারিদিকে বিজেপি সরকার শুরু করেছেন। বর্তমান কংগ্রেস নেতৃত্ব নেহেরুর আদর্শকে অনুসরণ করেই এগিয়ে চলছে বলে তিনি জানান। জওহরলাল বিচার মঞ্চের কাজকর্মকে আরো গতিশীল করার জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধী নিরলসভাবে কাজ করে চলেছেন। এদের নিজস্ব প্রতিক্রিয়ায় এই অভিমত প্রকাশ করেন অলোক রঞ্জন গোস্বামী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গতকাল থেকেই রাজ্যে শুরু হয়েছে বৃষ্টিপাত। সোমবারেও থমথমে চলছে বর্ষণ। সোমবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। ঝড়ের তাণ্ডব না থাকলেও রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে বৃষ্টিপাত। সতর্কতার কারণে দুদিন ধরে স্কুল বন্ধ রেখেছে রাজ্য সরকার, তবে খোলা রয়েছে অফিস আদালত। তীব্র গরমের পর শীতল বাতাস আর বৃষ্টিকে সঙ্গী করেই পথে বেরিয়েছেন রাজধানীর মানুষ। তবে সদা জনমুখর শহর আগরতলার রাজপথ বৃষ্টির কারণে ছিল অনেকটাই শুনশান। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার সমস্ত ধরনের প্রস্তুতি নিয়েছে বলেই সোমবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সে বিষয়ে সরকার কিরকম? সরকার তো আপনি দেখেছেন যে আমাদের সরকারি তরফ থেকে কালকেও অলরেডি বলেছে, আমাদের চারিদিক থেকে আমাদের ব্যবস্থাপনা খুব ভালোভাবে রাখা আছে। এর আগেও আমরা করেছি আরেকবার, যখন আমরা অলরেডি এই বিষয়টা নিয়ে আমরা খুব সচেতন। এবং আমার কাছে যা খবর আছে, আমি শুনলাম যে অনেকটা রিডিউস, যে ইন্টেন্সিটিটা অনেকটা রিডিউস হয়ে আসছে। তো সবার জন্য মঙ্গল এই খবরটা শোনার পর আমরা তৈরি আছি। আদারওয়াইজ তো যা যা সব ডিপার্টমেন্ট ওয়াইজ সবাইকে বলা হয়েছে রেডি থাকা। স্যার, গতকালকে বিরোধী দলনেতা রাজ্যে ঘূর্ণিঝড় রেমাল ততটা আঘাত হানতে পারেনি, তবে পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন জেলায় রেমালের দাপটে হয়েছে প্রাণহানি ও নষ্ট হয়েছে প্রচুর বাড়িঘর। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে 11 জনের মৃত্যুর সংবাদ এসছে। উপকূলবর্তী বিভিন্ন এলাকাতেই সবচেয়ে বেশি আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রেমাল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
রাজ্যে অব্যাহত টমটম দৌরাত্ম্য। তেলিয়ামুড়ায় সাত সকালে টমটমে ধাক্কায় গুরুতর আহত এক। বর্তমানে জিবি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। রাজ্যের যান সন্ত্রাসে কোনো মতেই লাগাম টানতে পারছে না প্রশাসন। প্রায়শই দায়িত্ব জ্ঞানহীনভাবে টমটম চালানোয় রাজ্যের বহু জায়গায় দুর্ঘটনার খবর সামনে আসছে। এবার তেলিয়ামুড়াতে সাত সকালে বাজার করতে বেরিয়ে টমটমের ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি। বছর 50-এর স্বপন দেবনাথকে আহত অবস্থায় তেলিয়ামুড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে গেলে তাকে জিবি হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। আমি সেখানে সারা রাত আমি আগে টাকা তুলি ডাক্তারের কথা আমি সব শুনতেছি কখন নাই আগে তখন সিরিয়াস রুগী তো কোনো গ্যারান্টি নেই তখন আমি কি করি? অ্যাক্সিডেন্টটা হয়েছে কয়টার সময়? ওইটা 7:30-8টার ভিতরে রাস্তায় দেখে তেলিয়ামুড়া হয়েছে। তেলিয়ামুড়া রেল স্টেশনে যাইছে, স্টেশন থেকে আমরা কখন বাজার করে আমরা তো কই রয়েছে বাড়ি ওই টমটমটা আটক করা গেছে না? টমটমের তো টমটমের মালিকের মারে আমরা লোক আছে সঙ্গে। প্রথম কোন হসপিটাল নিচ্ছেন? হ্যাঁ প্রথম কোন হসপিটাল? প্রথম নিজে তেলামুড়া, আমরা তো প্রথম তেলামুড়া স্কুল। তারপরে জানা নিতে পারে কইছে দেখছে দেখে কইছে রুগী খুব খারাপ, ফটাফট তোমার জিবি লিয়ে যাও। 102 ফোন করা, ফোন করছি আমরা লিয়া আনছি কেন এটা না কইতাছে আমরা পেশেন্ট অবস্থা খারাপ। এইটা পেশেন্ট দেখতেছে খারাপ খারাপ কইতাছে। কি নাম ওনার? স্বপন দেবনাথ। এখন কাজকর্ম করেনি উনি এমনিতে? উনি তো 30 বছর গাড়ি চালাইছে গুয়াহাটি লাইনে। তখন কোমরের ব্যথা লাগে তাই না পারতেছে না, বছর 2-3 বছর ধরিয়া আমি কিছু কিছু কর্ম করে করে আমার সংসারটা কিছু রকম চালাইনি। এমনিতে তাই না কই যেতে আসছিল কালকে? কই যেতে? যাই তো বাজার, আমরা তো সবসময় বাজার করে রেল স্টেশন দেন তেলামুড়া রেল স্টেশন আছে না, এটা তো আমরা বাড়ির কাছে। এটার মধ্যে আমরা টুকটাক ডেলি সন্ধ্যার সময় বাজার যায়। এই বাজারটা আনতে গিয়ে আমার এই সর্বনাশ হয়েছে। কিন্তু 30 বছর ধরে তাই না আমার বড় গাড়ি চালায়, আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে না। এই টমটমে আমার জীবন লই আছে খেলা, আমার জীবন শেষ। আমি এখন কি করি, কি উপায় এটা। ঘটনায় অভিযুক্ত টমটম চালকের কোনো হদিশ পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বৃষ্টির জমা জল বের করার জন্য আগরতলার বিভিন্ন স্থানে বসানো হয়েছে জল নিষ্কাশনের পাম্প। সোমবার সরজমিনে সেই ব্যবস্থা খতিয়ে দেখেন পুর মেয়র দীপক মজুমদার। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজ্যে শুরু হয়েছে বৃষ্টিপাত। বৃষ্টির জল বের করার জন্য কাজ করছে নিগমের বসানো বিভিন্ন আধুনিক পাম্প মেশিন। পাম্প মেশিনগুলি ঠিকভাবে কাজ করছে কিনা সেই ব্যবস্থা খতিয়ে দেখলেন মেয়র। সবগুলি পাম্পই চালু আছে বলে মেয়র জানান। যে কোনো পরিস্থিতির মোকাবিলার জন্য পুর নিগম তৈরি আছে বলে জানিয়েছেন তিনি। শোনা যাক দুর্যোগ মোকাবিলার সামগ্রিক প্রস্তুতি নিয়ে কি জানান মেয়র। দুর্যোগের জন্য বিশেষভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের বিভিন্ন পাম্পগুলি নিয়ে প্রস্তুতি বেরিয়েছে। আমাদের কমিশনার সাহেব ও গতকাল দিয়েছেন, আমাদের আধিকারিকরা আছেন, আছেন, যারা দায়িত্বে আছেন, সবাই কিন্তু প্রতিনিয়ত পাম্পগুলি ভিজিট করছেন। পাম্পগুলি চালু আছে। বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ হলে তো কিছু করার নেই। আমাদের সমস্যা যেটা হয় এখানে বজ্রপাত হলে পরে পাওয়ারটা চলে যায়, এই কারণে কিছুক্ষণ জল জমে থাকে। নতুন আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের 5টা ডিজেল পাম্প আছে, আর বাকি 16টা পাম্প আমাদের কাজ করছে, এখনও চালু আছে সমস্ত জায়গায়। কোথাও জল জমে নেই। যখন জল জমে তখন সাপ্লাই করতে করার চেষ্টা করা হয়। সেদিকেই আমাদের অফিসাররা, আমাদের কর্মচারী বন্ধুরা দিবারাত্র কাজ করছেন। আমাদের এই মোকাবিলা করার জন্য দিবারাত্র আলাদা স্টাফ আছে এবং আমাদের পাম্পের যারা অপারেটর তারা সর্বোপরি কাজ করছে। সবগুলো পাম্পে কি চালু? সবগুলি চালু আছে। যখন যেটা এখন ডিজেলটা বন্ধ করে জল নেই, প্রয়োজন নেই, যেখানে প্রয়োজন হয় সবগুলি চালু আছে, এমনিতে যাতে জল না জমে সেই চেষ্টা। পুর নিগমের পাম্প অপারেটর এবং পুর আধিকারিকরা তৎপরভাবে কাজ করছেন বলে জানান তিনি। আগরতলার জল নিষ্কাশন ব্যবস্থার সার্বিক প্রস্তুতি ও কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেন মেয়র। এদিন ওনার সাথে উপস্থিত ছিলেন পুর কর্পোরেটর সহ পুর নিগমের আধিকারিক ও কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চৌরিলাম মোটর স্ট্যান্ডে ভয়াবহ দুর্ঘটনা। লরি ও বোলেরোর সংঘর্ষে ঘটনাস্থলে নিহত 1 ও আহত 9 জন শ্রমিক। মৃতের নাম জাহাঙ্গীর মিয়া। রবিবার রাত 11টায় চৌরিলাম মোটর স্ট্যান্ড সংলগ্ন কোঅপারেটিভ ব্যাংকের পাশেই আগরতলা সাবরুম সড়কে ভয়াবহ দুর্ঘটনা। বোলেরো ও লরি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত 1, আহত 9 জন শ্রমিক।
আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নেওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য। সেখান থেকে তাদের জিবি হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। দুর্ঘটনায় মৃত শ্রমিকের নাম জাহাঙ্গীর মিয়া। তিনি চড়িলাম মধ্য চারিপাড়া এলাকার বাসিন্দা। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় পুলিশ। ঘটনাটি যদি জানা যায় সেটা হলো একটি বোলেরো এবং ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় আমাদের চরিলাম বাজারের কাছাকাছি এলাকাতে। তো সেই সংঘর্ষে টোটাল 9 জন আহত হয় এবং একজন ওই সংঘর্ষে ওখানেই মারা যায়। তো যারা 9 জন আহত হয়েছেন এদের মধ্যে 2 জনের অবস্থা সংকটপূর্ণ, ওরা মাথায় আঘাত পেয়েছেন। যদিও সকলকেই উন্নত চিকিৎসার জন্য আগরতলার এজিএমসিতে রেফার করা হয়েছে। যে মারা গিয়েছে কি নাম? মারা গিয়েছিল ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর মিয়া। মধ্য চারিপাড়ার ওনার বাড়ি। বাকিদের নাম? বাকিদের নাম ফারুক মিয়া, দুলাল সাহা, দীপক শীল, মিলন মিয়া, সুবল মিয়া, সোহেল মিয়া, আব্দুল মিয়া, রিপন মিয়া, নাসির মিয়া। তারা কি সবাই একই গাড়িতে ছিল? হ্যাঁ, ওরা সবাই মূলত যারা বোলেরোতে ছিলেন ওরাই। অভিযুক্ত লরির চালক ঘটনাস্থল থেকেই চম্পট দেয়। তার খোঁজ চালাচ্ছে পুলিশ। বিশালগড় থেকে ফাহিম আহমেদের রিপোর্ট, নিউজ নাও। কায়স্থ রেলওয়ে ক্রসিং পার করতে গিয়ে ট্রেনের ধাক্কা গাড়িতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন গাড়ির যাত্রীরা। রেলওয়ে ক্রসিং পার করতে গিয়ে গাড়িটি রেল লাইনে ফেঁসে যায়। বিপদ বুঝে গাড়ি থেকে নেমে যান সকলেই। মালবাহী ট্রেন গাড়িটি তছনছ করে দিলেও গাড়িতে থাকা চালক সহ 3 যাত্রী প্রাণে বেঁচে যান। একটু সময় আগে তারা রেল ক্রস করার লাগছে গাড়ি দিয়া। আর দেখতে ট্রেনটা ফাঁসি গাড়িটা ফাঁসি গেছে। গাড়িটা ফাঁসার পরে তারা নামতো গাড়িটা ক্রস করতে পারছে না, দেখছে ট্রেন আর তখন তারা সব প্যাসেঞ্জার নামিয়ে গেছে গিয়া। আর গাড়িটা রয়েছে এখন গাড়ি তো ট্রেন তো ব্রেক মারতে পারছে না, গাড়িটা ঠেলাইয়া এখন তারা খোঁজ একটু আছে। তারা সামনে তারা বাড়ি রেল ক্রস করলে তারা বাড়ি একটু সামনে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হইলো দুয়ারিবাগা। দুয়ারিবাগ। আচ্ছা, এমনি কোনো ক্ষতির আশঙ্কা, কোনো ক্ষতি? না না, কোনো ক্ষতি হয়েছে না। গাড়ি ড্যামেজ হয়েছে। গাড়ি ড্যামেজ হয়েছে, গাড়িটা ফাঁসি গেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success. Experience the pinnacle of academic excellence and live your best days. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। অভাবের তাড়নায় সন্তান বিক্রি করেছেন এক জনজাতি মা। সম্প্রতি এমনই অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সোমবার সেই অভিযোগকে খণ্ডন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। গোটা ঘটনা নিয়ে দায়িত্বশীল প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী। ধলাই জেলায় সন্তান বিক্রি নিয়ে বিরোধী দলনেতার অভিযোগকে উড়িয়ে দিয়ে এদিন মুখ্যমন্ত্রী জানান, এই খবর পাওয়ার পরেই তিনি স্থানীয় ডিএমকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন এবং তৎপরতার সঙ্গে কাজ করে ঘটনার আন্তরিক সমাধান বের করেছে সরকার। এই ধরনের ঘটনা বিগত আমলেই সংঘটিত হতো বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে এই প্রসঙ্গে দায়িত্বশীল প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বলেন, এই ধরনের খবর আসার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে রাজ্য প্রশাসন। বিরোধী দলনেতা শুধু বলার জন্য আর অহেতুক ইস্যু তৈরি করার জন্যই এই অভিযোগ করেছেন বলে প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী। এই ঘটনার বিস্তারিত রিপোর্ট দেওয়ার জন্য তিনি মুখ্য সচিবকে বলেছেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
সংশ্লিষ্ট জেলার স্থানীয় প্রশাসন মারফত সেই মহিলাকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। অভাবের বদলে এই ধরনের ঘটনা যে আদপে একটি সামাজিক ইস্যু, এদিন নিজের বক্তব্যে সে বিষয়টি স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। তবে তিনি জোরের সঙ্গে বলেন, এই ধরনের ঘটনাকে কোনোভাবেই মান্যতা দেয় না তাঁর সরকার। হসপিটাল সম্পর্কে মানুষের অনেক বেশি এক্সপেকটেশন আছে এবং প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে এখানে। যারা দেখলাম এখানে ওপিডি পেশেন্টও প্রচুর, আইপিডি এখানে 50টা বেডের ব্যবস্থা আছে, কিন্তু তার থেকেও বেশি পেশেন্ট আছে। এইগুলো দেখার জন্য এসছি এখানে। অনেক জায়গায় পুরনো বিল্ডিং, আমার মনে হয় সেটা খুবই ভঙ্গুর অবস্থা। সেটা আমরা নেক্সট টাইম কী করা যায় সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করবো। আর এখানেও আমরা একটা প্ল্যানিং আছে যে এটা আয়ুর্বেদিক ইনিশিয়ালি এটাকে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ করা যায় কিনা, তো সেই বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে, সেক্রেটারি মহোদয় চিঠি দিয়েছেন। তো প্রথমে আমরা স্টার্ট করবো এখানে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, তারপরে যেটা রেন্টার্স কলোনি হোমিওপ্যাথিক হসপিটাল আছে স্টেট হসপিটাল, সেটার পাশে জায়গা বলতে আছে। তো দুটো মিলে একসাথে আমরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজ। ধলাই জেলার সামগ্রিক উন্নতির জন্য রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং 10% অধিক অর্থ উন্নয়নের কাজে বরাদ্দ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ঘূর্ণিঝড়ের প্রভাবে দুর্ঘটনাগ্রস্ত বিএসএফ জওয়ানের গাড়ি। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পতিছড়ি ড্রপগেট এলাকায় এক বিএসএফ জওয়ানের একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে। জানা গিয়েছে গাড়িটি বেশ দ্রুত গতিতে আসছিল, তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় কোনো প্রকার হতাহতের খবর পাওয়া যায়নি, তবে গাড়িটির বেশ ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লন্ডভন্ড বাংলাদেশের উপকূল। এখনো পর্যন্ত বাংলাদেশে 11 জনের মৃত্যু হয়েছে বলে খবর। রেমালের তাণ্ডবে প্লাবিত গ্রামের পর গ্রাম, এখনো জলের নিচে চট্টগ্রাম। ঘূর্ণিঝড়ে কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত ও বিদ্যুৎহীন। প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বাংলাদেশের বরিশাল, ভোলা, সাতক্ষীরা, পটুয়াখালী, চট্টগ্রামে ও কুমিল্লায় 11 জনের প্রাণহানি হয়েছে বলে খবর পাওয়া গেছে। রেমালের তাণ্ডবে বিধ্বস্ত হয়ে পড়েছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল। ঢাকা সহ সারা বাংলাদেশে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে, সঙ্গে চলছে তীব্র ঝোড়ো বা দমকা হাওয়া। বাংলাদেশের উপকূলের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলোচ্ছ্বাস। জোয়ারের জলে নিঝুম দ্বীপ, মহেশখালী, রাঙ্গাবালী, বরগুনার পাথরঘাটা, বাগেরহাট, মোংলা, সাতক্ষীরা সহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল ও রাস্তাঘাট তলিয়ে গিয়েছে। শত শত গাছ উপড়ে পড়েছে, বহু ঘর বাড়ি ভেঙে পড়েছে। বিদ্যুতের খুঁটি ও মোবাইল টাওয়ার ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে উপকূলীয় অঞ্চল। আমার কিছু নাই, আমার এতিম বাচ্চারা সাগর রাজি হয়ে গেছে। আমার এতিমেরা শেষ। আমাদের ঘরের সহসা হয়ে গেছে, পুষ্কুনির পাড়ের চাইও 3 থেকে 4 ফুট পানি হয়েছে। আসমুরা তো ক্ষোভের মধ্যে সব মরে রয়েছে। আমি কি কত ক্ষোভ গেছে বাসা আনতে এইবার যা আছে। আমরা আমাদের ব্যারিকেড নাই, কোনো সাইডে ব্যারিকেড নাই। যে ব্যারিকেড নাই, একটা সাইকেলের সেন্টার নাই যে আমরা যাই উঠবো তাড়াতাড়ি। আবার বিপদ পড়লে দৌড়ে যেয়ে সাইকেলের সেন্টার নেওয়াও নাই আমাকে। আমরা একেবারে নিঃস্ব হয়ে গেছি। আজকে যে পাক করে খাম এর কোনো বস্তু নাই, যে পাক করে খাম এই চুলোটা অথবা এই লাড়কি আছে এদের দুটো বাচ্চারান দিয়ে খামু। কালকে হইতে তো বন্যা চলতেছে। আমরা কালকে সন্ধ্যার পরে 8টার দিকে আমরা চলে গেছি সাইকেল সেন্টারে। ঘরের মাছ দিচ্ছে সবই একইভাবে রয়েছে। রাত্রে যখন এই যে গাছ পড়ছে মানুষ খবর করেছে, এরপরে ফিরে 3টার দিকে আসলাম রাত্রে। আসে যে ঘর পরে গাছ গাছ করিয়া মাছ দিয়ে যা ছিল ভাই ছিঁড়ে গেছে, কত বাসায় লই গেছে। জোয়ারে পানি ছিল এই উপরে 2 ফুট, এই রাস্তার উপরে 2 ফুট ছিল। গর্তের হ্যাঁ একে সব ভেঙে ছিল, সব একটা মিস মারা হয়ে গেছে পানিতে। ওদিকে ছোট চাইছে দক্ষিণ দিকে আইয়া সব লই গেছে। আমরা তারা দিয়া ঘরে বাড়ায় নামছিলাম, নামিয়ে দিয়ে যে ঘর রয়ে গেছে। এইবার আমরা কোটখালি গেছি। প্রবল ঘূর্ণিঝড় রেমাল দুর্বল হয়ে স্থলগভীর নিম্নচাপ হিসেবে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এটি আরো উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত ছড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। বাংলাদেশের পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহা বিপদ সংকেত নামিয়ে পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সকালে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। ঘূর্ণিঝড় থেকে এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসাবে বর্তমানে যশোর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত জড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহা বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহা বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারী বৃষ্টিপাতে ডুবে গিয়েছে ঢাকা ও চট্টগ্রাম নগরীর বেশিরভাগ এলাকা। ডুবেছে সড়ক অলিগলি। জলাবদ্ধতার কারণে সড়কে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। জল ঢুকেছে বাসাবাড়ি, দোকান সহ ব্যবসা প্রতিষ্ঠানে। এতে নগরীর বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। এক যান চালককে মারধরের ঘটনায় গতকাল ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন রাধানগর স্ট্যান্ডের যান শ্রমিকরা। ঘটনার প্রেক্ষিতে সোমবার এ নিয়ে বৈঠক করেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসন ও পরিবহন দপ্তরের আধিকারিকরা। এই ধরনের অনভিপ্রেত ঘটনা রোধ করার জন্য সংশ্লিষ্ট বৈঠকে আলোচনা করেন পরিবহন মন্ত্রী। কলমচৌড়া থানার ওসিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগে 8 জনের বিরুদ্ধে মামলা। পলাতক অভিযুক্তরা খোঁজ চালাচ্ছে পুলিশ। সোমবার 8 জনের বিরুদ্ধে প্রাণে মারার চেষ্টার অভিযোগে কলমচৌড়া থানায় মামলা দায়ের করেন থানার ওসি প্রশান্ত দেব। অভিযোগ, রবিবার রামপ্রসাদ দেবের মৃতদেহ নিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান কিছু দুষ্কৃতী। জ্বালানো হয় টায়ার। তাদের মধ্যে কিছু লোক কাঁচের বোতল ও বিভিন্ন জিনিস নিয়ে থানার ওসি প্রশান্ত দের ওপর প্রাণঘাতী হামলা চালান। বাথরুমে লুকিয়ে কোনো মতে প্রাণে বাঁচেন তিনি। এই ঘটনায় ওসি 8 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযুক্তরা বর্তমানে পলাতক, তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। আপনার লোক নাহলে আপনি আমার কথা শেষ করছেন না তো। আমি কিছু আইসি রিকোয়েস্ট এটি করা হইতাছে এবং পুলিশ প্রত্যেক দিন এটির অ্যাকশন করতেছে। আর আমরা তো কোনো আইন না, কারণ আমরা ব্যক্তি মানুষ, সবসময় পুলিশ অ্যাকশন করতেছে। ডেইলি বাইক ট্যাগ দুটো হইতাছে। 25শে মে দুর্ঘটনায় আহত রামপ্রসাদ দেব রবিবার জিবি হাসপাতালে প্রাণ হারান। দুর্ঘটনায় অভিযুক্ত চালককে 25 তারিখে গ্রেফতার করে পুলিশ। রবিবার আদালতেও তোলা হয়। লাশ আনার পর মৃতের পরিবারও আবেদন করে কোন রকম আন্দোলন বা জটলা না করার। তারপরেও এই ধরনের বিক্ষোভ। তাই গোটা ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে করছেন একাংশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শক্তি হারাচ্ছে রেমাল, পরিণত হচ্ছে গভীর নিম্নচাপে, যার জেরে 27 তারিখ অর্থাৎ সোমবার রাত থেকেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যেও এর ফলে বৃষ্টিপাত জারি থাকবে। রবিবার রাতে ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গে রাত 11:30 নাগাদ ল্যান্ডফল করেছে। বর্তমানে এর অবস্থান যশোরে। যশোর 185 কিলোমিটার দক্ষিণে অবস্থিত পশ্চিম আগরতলা থেকে। আপাতত রেমাল উত্তর পূর্ব দিকে সরে যাচ্ছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ত্রিপুরা জুড়ে মাঝারি বৃষ্টিপাত হয়েছে, যার মধ্যে পশ্চিম জেলায় বৃষ্টিপাতের পরিমাণ সর্বাধিক 109 মিলিমিটার। এখনো পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ত্রিপুরায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সোমবার এবং মঙ্গলবারের জন্য আগরতলা আবহাওয়া কেন্দ্র রাজ্যের অঞ্চল বিশেষে লাল এবং কমলা সতর্কতা জারি করেছে। দুর্যোগ মোকাবিলা বাহিনীও যথারীতি তাদের কাজ করছেন।
আগরতলা হাওয়া অফিস থেকে প্রকাশ পাওয়া তথ্য অনুযায়ী সোমবার সকাল 8:30 থেকে সন্ধে 6টা পর্যন্ত রাজ্যের জেলা ভিত্তিক বৃষ্টিপাতের একটি পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। এতে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পশ্চিম জেলায় 109 মিলিমিটার। এছাড়া সিপাহীজলাতে 73 মিলিমিটার, খোয়াইতে 43, গোমতী জেলায় 86.5 মিলিমিটার, দক্ষিণ জেলায় 69.2 মিলিমিটার, উত্তর জেলায় 33.2 মিলিমিটার, ঊনকোটি জেলায় 35.8 মিলিমিটার, ধলাই জেলায় 78 মিলিমিটার। আপাতত রাজধানীতে হালকা বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন নিউজ নাও পর্দায়। নমস্কার। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লন্ডভন্ড বাংলাদেশের উপকূল। এখনো পর্যন্ত বাংলাদেশে 11 জনের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। রেমালের তাণ্ডবে প্লাবিত বাংলাদেশের একের পর এক গ্রাম। এখনো জলের নিচে রয়েছে চট্টগ্রাম। ঘূর্ণিঝড়ে কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত ও বিদ্যুৎহীন এখনো পর্যন্ত। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছে আমাদের সংবাদ প্রতিনিধি মনির হোসেন ঢাকা থেকে। সরাসরি আমাদের প্রতিনিধির কাছে চলে যাব যে মনিরদা, এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি কিরকম? আপনি যেমনটি বলছিলেন, বাংলাদেশের এই রেমালের তাণ্ডবে সত্যি লন্ডভন্ড হয়ে গেছে গোটা বাংলাদেশে। এই মুহূর্তে ঝড়ো হাওয়া বইছে, ভারী বর্ষণ হচ্ছে এবং ঘূর্ণিঝড় রেমালটি ক্রমশ দুর্বল হয়ে এখন রাজধানী ঢাকা অতিক্রম করছে। ঢাকার রাজপথ এখন পানির হাঁটু পরিমাণ পানির নিচে, যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে, মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ভারী বৃষ্টি হচ্ছে, মুষলধারে অনবরত বৃষ্টি হচ্ছে এবং রাজধানী ঢাকায় পানির পরিমাণ এখন প্রচুর। চট্টগ্রাম ইতিমধ্যেই পানির তলে ডুবে গেছে। চট্টগ্রামের প্রধান সড়কগুলো এখন এই মুহূর্তে, ঢাকার প্রধান সড়কগুলো পানির তলে চলে গেছে। সরকার সর্বাত্মক চেষ্টা করছে পানি দ্রুত পানি মুক্ত করার জন্য, কিন্তু বৃষ্টির কারণে, প্রবল বর্ষণের কারণে এবং জোরে হওয়ার কারণে এদিক থেকে একটু ব্যাহত হচ্ছে। কিছুক্ষণ আগে বাংলাদেশ সচিবালয়ে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জনাব মহিবুর রহমান তিনি সাংবাদিকদের সাথে একটি ব্রিফিং করেছেন। তিনি বলেছেন, প্রবল ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বাংলাদেশের 6টি জেলায় এই পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে এবং ঘূর্ণিঝড়ের তাণ্ডবে আংশিক এবং সম্পূর্ণ মিলে প্রায় 1,50,475টি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। হাজার হাজার মানুষ এখন বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। এই ঘূর্ণিঝড়ের কারণে যে সমস্ত মানুষগুলো আশ্রয় সেন্টারে আশ্রয় নিয়েছে তাদের খাদ্য সংকট দেখা দিয়েছে প্রচুর। তারা খাবার পাচ্ছে না, বৈদ্যুতিক আলো পাচ্ছে না। সব থেকে একটি খুব কঠিন পরিস্থিতি অতিক্রম করছে বাংলাদেশের জনগণ। বিশেষ করে উপকূলীয় এলাকার ঘর বাড়ি, দোকানপাট এবং সমস্ত কিছু উড়ে গেছে। গবাদি পশু কুরবানির জন্য, আসন্ন কুরবানিতে যে সমস্ত গরুগুলো রাখা হয়েছিল সেই সমস্ত গরুগুলো সাগরে বা পানির জোয়ারে ভেসে যাচ্ছে। আমি আরেকটা বিষয় আপনাকে জেনে রাখি, আমাদের বাংলাদেশের যে উপকূলীয় এলাকা নিঝুম দ্বীপ হচ্ছে একটি এমন একটা দ্বীপ যেখানে নৌ চলাচল ছাড়া, অর্থাৎ নৌপথ ছাড়া স্থলপথে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। তো সেই দ্বীপের সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন আছে, কারণ ইতিমধ্যে সরকার সকল প্রকার নৌ চলাচল বন্ধ রেখেছে। যার কারণে ওই দ্বীপে মানুষ, ওই দ্বীপের জনগণ কত দুর্ভোগে রয়েছে সেটা জানা যাচ্ছে না। বিদ্যুৎ না থাকার কারণে তাদের সাথে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। এখন আমাদের
বাংলাদেশের এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। একেবারেই মনির বাবু, তবে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর এখন কি পরিস্থিতি? সেখানে কি এখনো পর্যন্ত অ্যালার্ট জারি রয়েছে? না, সমুদ্র বন্দরগুলিতে আমাদের আবহাওয়া অফিস, বাংলাদেশের আবহাওয়া অফিস থেকে জানিয়েছে তাদের সেখানে একটু দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় রেমাল। দুর্বল হওয়ার কারণে সতর্ক সংকেত, যেটা মহাবিপদ সংকেত ছিল, সেটা নামিয়ে 3 নম্বর সতর্ক সংকেত জারি করেছে। তবে সকল প্রকার নৌ চলাচল এবং লঞ্চ এবং এই জাতীয় কোনো যানবাহন চলাচল বারণ করা হয়েছে। একেবারেই আরো একটি যে প্রশ্ন, যে যারা উপকূল অঞ্চলে বসবাস করছেন তাদের জন্য কি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল এবং তারা কি কোনো রকম কোনো ত্রাণ পাচ্ছেন? এই যে এই বিপর্যস্ত যে পরিস্থিতি বাংলাদেশে চলছে, এই মুহূর্তে তাদের কি অবস্থা? দেখুন, সরকার এই রেমালের তাণ্ডবের বিষয়টি আগেই সতর্ক করেছিলেন এবং মাইকিং করে তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য বলেছেন। অনেকেই তাদের সম্পদ এবং জিনিসপত্র হারিয়ে যাবে এই আশঙ্কায় তাদের জিনিসপত্রের মায়ায় ঘর বাড়ি ছেড়ে যায় নাই। তবে সরকার চেষ্টা করেছে তাদেরকে আশ্রয় সেন্টারে নিয়ে যাওয়ার জন্য, এবং যারা গিয়েছেন তারা নিরাপদেই রয়েছেন। অনেকেই এই সম্পদের মায়া ত্যাগ করতে পারে না বিধায় যে যারা যাননি তারা চরম ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছেন। এবং সরকারের পক্ষ থেকে যে আশ্রয় সেন্টার গুলি খোলা হয়েছে সেখানে তাদের খাবার, পানি এবং শুকনো খাবার ব্যবস্থা করা হয়েছে। তবে আপনি জানেন যে বৈদ্যুতিক খুঁটি গাছ উপরে পড়ার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন আশ্রয় সেন্টারে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, যার কারণে একটু দুর্ভোগ হচ্ছে। তবে সরকার চেষ্টা করছে যদি যত দ্রুত সম্ভব, যতদূর জানলাম আবহাওয়া অফিস বলেছে রাত 10টা থেকে 11টা নাগাদ একটু স্বাভাবিক হয়ে আসতে পারে, তাহলে হয়তো বিদ্যুৎ স্বাভাবিক করা যেতে পারে। এই হচ্ছে আশ্রয় সেন্টারের অবস্থা। অনেক ধন্যবাদ মনির বাবু। আমরা আবারও যে সংবাদ আপনাদেরকে জানাচ্ছিলাম যে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লন্ডভন্ড বাংলাদেশের উপকূল। এখনো পর্যন্ত বাংলাদেশে 11 জনের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। রেমালের তাণ্ডবে প্লাবিত গ্রামের পর গ্রাম, এখনো জলের নিচে চট্টগ্রাম। ঘূর্ণিঝড়ে কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত ও বিদ্যুৎহীন। যারা ভুক্তভোগী তাদেরকে প্রতিক্রিয়া এই গোটা ঘটনায় শুনবো। আমার কিছু নাই, আমার এতিম বাচ্চারা সাগর আসি হয়ে গেছে, আমার এতিমেরা শেষ। আমাদের ঘরের শখ হয়ে গেছে, পুষ্কুনির পাড়ের চাইও মানে 3 থেকে 4 ফুট পানি হয়েছে। আশুরা তো খবরের মধ্যে সব ভরে রয়েছে। আমি কি কত ক্ষোভ গেছে বাসা আনতে আছে। আমরা আমাদের ব্যারিকেড নাই, কোনো সাইডে ব্যারিকেড নাই। যে ব্যারিকেড নাই, একটা সাইকেল সেন্টার নাই যে আমরা যাই উঠবো তাড়াতাড়ি। আমার বিপদ পড়লে দৌড়ে যে সাইকেল সেন্টার নেওয়াও নাই আমাকে। আমরা একেবারে নিঃস্ব হয়ে গেছি। আজকে যে পাক করে খামে কোনো বস্তু নাই, যে পাক করে খামে এই চুলোটা এত লাড়কি আছে, এদের দুটো ভাতরান খাম। কালকে তো বন্যা চলতেছে, আমরা কালকে সন্ধ্যার পরে 8টা থেকে আমরা চলে গেছি সাইকেল সেন্টারে। ঘরের মাছ দিতে সবই একইভাবে রয়েছে। রাত্রে যখন এই যে গাছ পড়ছে মানুষ খবর করেছে, এবার ফিরিয়া 3টার দিকে আসলাম রাত্রে। আসে যে ঘর পরে গাছ করিয়া মাছ দিয়ে যা ছিল ভাই ছিঁড়ে গেছে, কত বাসায় লেগে গেছে। জোয়ারে পানি চলে এই উপরে 2 ফুট এই রাস্তার উপরে। ঘূর্ণিঝড় রেমাল নিয়ে বাংলাদেশের আবহাওয়া কেন্দ্রের তরফ থেকে কি কি সতর্কতা এবং নতুন কি কি বিষয় জানানো হয়েছে শুনবো। সেটি আজ সকালে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। ঘূর্ণিঝড় থেকে এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসাবে বর্তমানে যশোর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত জড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া দপ্তর থেকে শেষ পাওয়া খবর পর্যন্ত এখনো জানা গিয়েছে ঘূর্ণিঝড় রেমাল তার শক্তি ক্ষয় করছে ক্রমশ। অতঃপর রেমাল ঘূর্ণিঝড় থেকে তার শক্তি ক্ষয় করে ভারী নিম্নচাপে পরিণত হচ্ছে, যার জেরে আজকে রাত্রে এবং আগামীকাল সারাদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ সহ ত্রিপুরা এবং এই গোটা উত্তর পূর্ব ভারতে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য, যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে আমরা যে খবরের দিকে চোখ রাখবো, চড়িলাম মোটর স্ট্যান্ডে ভয়াবহ দুর্ঘটনা। লরি ও বোলেরোর সংঘর্ষে ঘটনাস্থলে নিহত এক, আহত 9 জন শ্রমিক। মৃতের নাম জাহাঙ্গীর মিয়া। আহতদের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। বিস্তারিত জানাতে বিশালগড় থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ফাহিম আহমেদ। ফাহিম, ঠিক কি হয়েছিল ঘটনা? যান্ত্রিক গোলযোগের জন্য আমরা আবারও চেষ্টা করব ফাহিমের সঙ্গে যোগাযোগ করার। যেমনটা জানাচ্ছিলাম, চড়িলাম মোটর স্ট্যান্ডে ভয়াবহ দুর্ঘটনা। লরি ও বোলেরো গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছেন একজন। মৃতের নাম জাহাঙ্গীর মিয়া এবং তারই পাশাপাশি আহত হয়েছেন আরও 9 জন শ্রমিক। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে তাদেরকে পরবর্তীকালে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়, রেফার করা হয়েছে। এবং আমাদের সঙ্গে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন বিশালগড় থেকে ফাহিম আহমেদ। ফাহিম, ঠিক কি হয়েছিল ঘটনা? শুভেন্দু, এই মুহূর্তে আমার কাছে যতটুকু খবর, তাদের বাড়ি, সবার বাড়ি ছিল ফুলতুলি মতিনগরে। তারা সবাই শ্রমিক ছিল। চড়িলাম কোঅপারেটিভ ব্যাংকের পাশেই এসে এক ট্রাক গাড়ির সাথে ডিআই বোলারু গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষ হতেই গাড়ি মুচড়ে যায় একদম। তারপর বিশালগড় ফায়ার সার্ভিস এখানে গিয়ে তাদেরকে নিয়ে আসে বিশালগড় মহকুমা হসপিটালে। সাথে সাথে জাহাঙ্গীর হোসেন নামে একজন শ্রমিক মারা যায়, এই গাড়ি চালক ছিল। একেবারে আহতদের বর্তমানে কি অবস্থা ফাহিম? আহতদের মধ্যে সবাই আশঙ্কাজনক, প্রায় 9 জনই আশঙ্কাজনক। আরেকজন তো জায়গাতেই শেষ। সাথে সাথে এখানে বিশালগড় মহকুমা হাসপাতালে বিশালগড়ের এমএলএ সুশান্ত দেব তাদের কাছে ছুটে যান। আচ্ছা ফাহিম, এই দুর্ঘটনা ঠিক কি কারণে হলো, সেই কারণ কি জানা গিয়েছে ফাহিম? এখন পর্যন্ত যেই গাড়িটি, ট্রাক গাড়িটি বোলারু গাড়ির সাথে সংঘর্ষ, ট্রাক গাড়িটি এখনো পুলিশ খুঁজছে, এখনো পাওয়া যাচ্ছে না। আচ্ছা, অর্থাৎ দুর্ঘটনার পরেই যে গাড়ির চালক, অভিযুক্ত গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে? হ্যাঁ, অভিযুক্ত গাড়ি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে। আচ্ছা, পুলিশের বর্তমানে কি বক্তব্য ফাহিম? পুলিশ এখন পর্যন্ত কিছু বলছে না, পুলিশ তদন্ত চালাচ্ছে। আর আশঙ্কাজনক অবস্থায় বাকি আহত যারা রয়েছেন তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। হ্যাঁ, প্রত্যেকে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যেকের অবস্থা খুব আশঙ্কাজনক অবস্থা। আচ্ছা, তারা ঠিক কোথায় গিয়েছিল ফাহিম? তারা কমলপুরে একটি কাজে গিয়েছিল। আচ্ছা, ধন্যবাদ ফাহিম, তুমি সঙ্গে থেকো। যেমনটা আমাদের প্রতিনিধি ফাহিম জানাচ্ছিল, চড়িলাম মোটর স্ট্যান্ডে ভয়াবহ দুর্ঘটনা। লরি ও বোলেরো গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একজনের এবং আহত হয়েছেন আরো 9 জন শ্রমিক। মৃতের নাম জাহাঙ্গীর মিয়া। আহতদের বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসা চলছে এবং যে ঘাতক লরি, অভিযুক্ত লরির চালক ঘটনাস্থল থেকে পলাতক, তার খোঁজ চালাচ্ছে পুলিশ। এই বিষয়ে ডাক্তার কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। ঘটনাটি যেটি জানা যায় সেটা হলো একটি বোলেরো এবং ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় আমাদের চড়িলাম বাজারের কাছাকাছি এলাকাতে। তো সেই সংঘর্ষে টোটাল 9 জন আহত হয় এবং একজন ওই সংঘর্ষে ওখানেই মারা যায়।
তো যারা 9 জন আহত হয়েছেন এদের মধ্যে 2 জনের অবস্থা সংকটপূর্ণ, ওরা মাথায় আঘাত পেয়েছেন। যদিও সকলকেই উন্নতর চিকিৎসার জন্য আগরতলা এজিএমসিতে রেফার করা হয়। যে মারা গিয়েছে কি নাম? মারা গিয়েছেন ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর মিয়া, মধ্য চারিপাড়ার ওনার বাড়ি। বাকিদের নাম? বাকিদের নাম ফারুক মিয়া, দুলাল সাহা, দীপক শীল, মিলন মিয়া, সুবল মিয়া, সোহেল মিয়া, আব্দুল মিয়া, রিপন মিয়া, নাসির মিয়া। তারা কি সবাই একই গাড়িতে ছিল? হ্যাঁ, ওরা সবাই মূলত যারা পরিণত ছিলেন ওরাই মূলত ক্ষতিগ্রস্ত হয়েছিল। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে যেদিকে আমরা চোখ রাখবো, রাজ্যে অব্যাহত টমটম দৌরাত্ম্য। সকালবেলা বাজার করতে বেরিয়ে টমটমের ধাক্কায় গুরুতর আহত একজন। দুর্ঘটনায় আহত স্বপন দেবনাথকে প্রথমে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে জিবি হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসকরা। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। অন্যদিকে অভিযুক্ত টমটমের কোনো হদিশ পাওয়া যায়নি। আবারও জানাবো, রাজ্যে অব্যাহত টমটম দৌরাত্ম্য। সকালবেলা বাজার করতে বেরিয়ে এক ব্যক্তি টমটমের ধাক্কায় গুরুতর আহত। দুর্ঘটনায় আহতের ব্যক্তির নাম স্বপন দেবনাথ। প্রথমে তাকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে জিবি হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসকরা। এখনো পর্যন্ত অভিযুক্ত টমটম চালক বা টমটমের কোনো হদিশ পাওয়া যায়নি। এই দুর্ঘটনার পর আহতের পরিবারের সদস্য ঠিক কি জানিয়েছেন শোনাবো। ডাক্তার আইতেছে সিরিয়াস রুগী সবসময় তো হইতাছে। আমি সেখানে সারা রাত আমি আগে টাকা তুলি ডাক্তারের কথা আমি সব শুনতেছি। কখন আগে আগে সিরিয়াস রুগী রুগী তো কোনো গ্যারান্টি নেই। তখন আমি কি করি? অ্যাক্সিডেন্টটা হয়েছে কয়টার সময়? ওইটা 7:30-8টার ভিতরে রাত্রে। দেখে তেলিয়ামুড়া হয়েছে। হ্যাঁ, তেলিয়ামুড়া রেল স্টেশনে যাইছে। স্টেশন থেকে তো আমরা বাজার করে আমরা তো কই যাইতে বাড়ি। ওই টমটমটা আটক করা গেছে নি? টমটমের তো আটক কি টমটমের মালিকের মার আমরা লোক আছে সঙ্গে। প্রথম কোন হসপিটাল নিচ্ছেন? হ্যাঁ, প্রথম কোন হসপিটাল? প্রথম নিচে তেলিয়ামুড়া। আমরা তো প্রথম তেলিয়ামুড়া স্কুলে যাই। তারপরে জানা নিতে পরে কইছে দেখছে দেখা কইছে রুগী খুঁজছিলাম ফটাফট জিবি লিয়ে যাও। 102 ফোন করা ফোন করছি আমরা লিয়া আনছি কেন এটা না কইতাছে আমরা পেশেন্ট অবস্থা খারাপ। এইটা অপারেশন দেখতেছে খারাপ খারাপ হইতাছে। কি নাম ওনার? স্বপন দেবনাথ। এখন কাজকর্ম করেনি উনি এমনিতে? উনি তো 30 বছর গাড়ি চালাইছে গুয়াহাটি লাইনে। তখন কোমরের ব্যথা লাগে তাই না পারতেছে না। বছর 2-3 বছর ধরে আমি কিছু কিছু কর্ম করে করে আমার সংসারটা কিছু রকম চালাইনি। এমনিতে তাই না কই যাইতে আসছিল কালকে? কই যাইতে? যাই তো বাজার, আমরা তো সবসময় বাজার করে রেল স্টেশন দেন তেলিয়ামুড়া রেল স্টেশন আছে না, এটা তো আমরা বাড়ি আছে। এটার মধ্যে আমরা টুকটাক ডেলি সন্ধ্যার সময় বাজারে যাই। এই বাজারটা আনতে গিয়ে আমার এই সর্বনাশ হয়েছে। কিন্তু 30 বছর ধরে তাই না আমার বড় গাড়ি চালায়, আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে না। এই টমটমে আমার জীবন লই আছে খেলা, আমার জীবন শেষ। আমি এখন কি করি, কি উপায়? শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের সাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। এর আগেও এই বিল্ডিংটা আমি ইনগুরেশনের সময় এসেছিলাম। হসপিটাল তো বহু পুরনো। আসলে যে বিল্ডিংয়ের প্রথমে আমি ঢুকলাম, সেই আয়ুর্বেদিক হসপিটাল সম্পর্কে মানুষের মানে অনেক বেশি এক্সপেকটেশন আছে এবং প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে এখানে। যারা দেখলাম এখানে ওপিডি পেশেন্টও প্রচুর, আইপিডি, এখানে 50টা বেডের ব্যবস্থা আছে, কিন্তু তার থেকেও বেশি পেশেন্ট আছে। এইগুলো দেখার জন্য এসছি এখানে। অনেক জায়গায় পুরনো বিল্ডিং আমার মনে হয় সেটা খুবই ভঙ্গুর অবস্থা। সেটা আমরা নেক্সট টাইম কী করা যায় সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করব। আর একটু এর আগেও এই বিল্ডিংটা আমি ইনগুরেশনের সময় এসেছিলাম। হসপিটাল তো বহু পুরনো। আসলে যে বিল্ডিংয়ের প্রথমে আমি ঢুকলাম, সেই আয়ুর্বেদিক হসপিটাল সম্পর্কে মানুষের মানে অনেক বেশি এক্সপেকটেশন আছে এবং প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে এখানে।
বেডের ব্যবস্থা আছে, কিন্তু তার থেকেও বেশি পেশেন্ট আছে। এইগুলো দেখার জন্য এসছি এখানে। অনেক জায়গায় পুরনো বিল্ডিং আমার মনে হয় সেটা ভঙ্গুর অবস্থা, সেটা আমরা নেক্সট টাইম কী করা যায় সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করবো। আর একটু এর আগেও এই বিল্ডিংটা আমি ইনোগ্রেশনের সময় এসেছিলাম। হসপিটাল তো বহু পুরনো, আর সেই বিল্ডিংয়ে প্রথমে আমি ঢুকলাম। সেই আয়ুর্বেদিক হসপিটাল সম্পর্কে মানুষের মানে অনেক বেশি এক্সপেকটেশন আছে এবং প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে এখানে। যারা দেখলাম এখানে ওপিডি পেশেন্টও প্রচুর, আইপিডি, এখানে 50টা বেডের ব্যবস্থা আছে, কিন্তু তার থেকেও বেশি পেশেন্ট আছে। এইগুলো দেখার জন্য এসছি এখানে। অনেক জায়গায় পুরনো বিল্ডিং আমার মনে হয় সেটা ভঙ্গুর অবস্থা, সেটা আমরা নেক্সট টাইম কী করা যায় সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করবো। আর একটু এর আগেও এই বিল্ডিংটা আমি ইনোগ্রেশনের সময় এসেছিলাম। এই হসপিটাল তো বহু পুরনো, আর সেই বিল্ডিংয়ে প্রথমে আমি ঢুকলাম। স্টেট আয়ুর্বেদিক হসপিটাল সম্পর্কে মানুষের মানে অনেক বেশি এক্সপেকটেশন আছে এবং প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে এখানে। যারা দেখলাম এখানে ওপিডি পেশেন্টও প্রচুর, আইপিডি, এখানে 50টা বেডের ব্যবস্থা আছে, কিন্তু তার থেকেও বেশি পেশেন্ট আছে। এইগুলো দেখার জন্য এসছি এখানে। অনেক জায়গায় পুরনো বিল্ডিং আমার মনে হয় সেটা ভঙ্গুর অবস্থা, সেটা আমরা নেক্সট টাইম কী করা যায় সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করবো। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। কাঁচা মরিচ, দেশলাই কাঠি, তেজপাতা, সাধারণ সমস্ত জিনিস থেকেই হাতের গুণ আর শৈল্পিক প্রতিভা দিয়ে অপূর্ব সমস্ত সামগ্রী তৈরি করেন কমলপুরের তরুণ শিল্পী বাপ্পা সূত্রধর। আগামী দিনে নিজের তৈরি শিল্প সামগ্রী দিয়ে পরিচিতি তৈরি করতে আগ্রহী এই তরুণ শিল্পী। সংবাদ প্রতিনিধিদের কাছে শিল্প নিয়ে তার পরিকল্পনা ও অনুভূতির কথা তুলে ধরেন শিল্পী বাপ্পা সূত্রধর। তিনি কি বললেন তার শিল্পকর্ম নিয়ে শুনব। আমার নাম বাপ্পা সূত্রধর, আমার বাড়ি কমলানগর রামকৃষ্ণ আশ্রমের পাশে। আমার বাবার নাম হারাধন সূত্রধর। আমার বাবা একজন কাঠমিস্ত্রি, নকশার কাজ করে। আমি ক্লাস 10 অবধি আমাদের টিঙ্কু স্যারের কাছে আর্ট শিখেছিলাম। তারপর আমার বিভিন্ন ধরনের ফেলনা জিনিস যেমন যেগুলি ফেলে দেয় তার উপর বা বিভিন্ন ধরনের নতুন নতুন কিছু করার ইচ্ছা করছিল। তো তারপর এলইডি বাল্বের উপর করেছি একটা গণেশ ঠাকুর, ছোট পাথরের উপর করেছি, মরিচের উপর নির্মহল করেছি, তারপর তেজপাতার উপর, অশ্বত্থ পাতার উপর, মাটির সরা, মাকড়সার উপর, ম্যাস্টিকের উপর মা কালী। ম্যাস্টিকের কি করলে? ম্যাস্টিকের উপর আমাদের মা উদয়পুরের মাতাবাড়ির যে ত্রিপুরেশ্বরী মুখমণ্ডলটি করার চেষ্টা করছিলাম। মাকড়সার উপর কি? মাকড়সার উপর সেম উদয়পুরের মা ত্রিপুরা সুন্দর মুক্তি করার চেষ্টা করছিলাম। মরিচের উপর নির্মহল করেছি। সাবানের প্যাকেটের উপর কসবা কালীবাড়ির মা কসবা করেছিলাম। তেজপাতার উপর সাবরুমের দৈত্যেশ্বরী করেছিলাম। এইসব কাজগুলি আগরতলার একজন দাদা ছিল, ওই দাদাকে দেখে আরো অনুপ্রাণিত হয়েছিলাম। মানে এই কাজগুলি করার মাধ্যমে অনেকের সাথে পরিচিত হওয়া যায়। মানে এই কাজ করে আমার নিজের খুব আনন্দ লাগছিল, সবাই ভালো বলছিল। এখন সামনে আরো ইচ্ছা আছে, এগুলি নিয়ে আরো এগিয়ে যেতে চাই। আচ্ছা, এই আর্ট তুমি করছো, আর্ট শিল্পী বললে, আলাদা চর্চা কেন করলে? আলাদা চর্চা যেমন অনেক জিনিস ফেলে দেয়, মানে এগুলি হয়তো সবার দৃষ্টিতে এগুলি মানে ফেলনা লাগে না, কিন্তু যারা সৃজনশীল হয় এই দৃষ্টি মানে তাদের সৃজনশীল দৃষ্টি এগুলিকে ফুটিয়ে তোলে। আমারও সেম, মানে বিভিন্ন জিনিস যেগুলি ফেলে দেয় এগুলিকে ফুটিয়ে ঘরের মধ্যে সাজিয়ে রাখতে আনন্দ পেতাম। তুমি পড়াশোনা কি করছো এখন? হ্যাঁ, আমি আগরতলা ডায়েট কলেজে পড়ছি, ফাইনাল ইয়ার। ভবিষ্যতে কি ইচ্ছা রয়েছে? এখন তো আমি ভবিষ্যতে তো ডিএলএড নিয়ে পড়ছি, তো শিক্ষক হওয়ার ইচ্ছা আছে। আর পাশাপাশি আমার কি শিক্ষক হওয়ার ইচ্ছা রয়েছে? আর্টের টিচার হতে চাই, আর পাশাপাশি আর্ট নিয়ে চর্চা করতে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আমি বাঁচতে চাই, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে করুণ আর্জি অসহায় যুবতীর। বিশ্রামগঞ্জ পঞ্চায়েতের ননজলা এলাকার 20 বছরের সোনিয়া আক্তার। জন্মের 3 মাস পর থেকেই তার শরীরে টিউমার দেখা যায়। টিউমারটি তখন অপারেশনও করা হয়। এরপর ধীরে ধীরে সোনিয়ার বয়স যত বাড়তে থাকে তার শরীরে একের পর এক টিউমার হতে থাকে। শারীরিক যন্ত্রণার মধ্যেও সোনিয়ার 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। মাসে 2 থেকে 3 বার তার শরীরে রক্ত দিতে হয়। তবে তার পারিবারিক পরিস্থিতি ঠিক না থাকায় সে এবার মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছে তার এই অসহায়তা থেকে উদ্ধার হতে। এই গোটা বিষয়ে সোনিয়া কি বলেছে শুনবো। আমার নাম সোনিয়া আক্তার, বাড়ি বিশ্রামগঞ্জ। আজকে অনেকদিন যাবৎ আমি অসুখে ভুগতেছি। আমি আজকে 7 দিন হয়েছে জিবি হসপিটালে ভর্তি হয়েছি। আমার শরীর থেকে রক্ত সরে যাচ্ছে, শরীরের থেকে এবং হাতের মধ্যে দেখতেছেন আমার দিকে কি বড় একটা রোগ হয়েছে, রক্ত খাওয়া যাইতেছে না। আমারে কইছে ডাক্তারে যদি বাঁচাইতে চাই আমি তাড়াতাড়ি বেলু বা চেন্নাই যাইতাম। আপনারা সবাই আমারে সাহায্য করুন যাতে আমি বাঁচতে পারি এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ স্যারের কাছে এই ভিডিওটা গিয়া পৌঁছায় এবং আমারে সাহায্য করতে পারে। আপনার কাছে কতর অনুরোধ করলাম। আমার পরিবারে আমার বাবা একজন কৃষক ছিল, এখন গাড়ি অ্যাক্সিডেন্টে বাড়িতে আছে। এখন এর আমার বাবার কোনো ক্ষমতা নাই কিছু করার জন্য। আপনারা সবাই মিলে আমারে সাহায্য করুন এবং মানিক শাহ স্যারের কাছে আপনারা এই ভিডিওটা পৌঁছান যাতে আমারে উনি সাহায্য করতে পারে। আমার কইছে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি বাইরে যাওয়ার জন্য। আমার কাছে এই ভিডিওটা করা ছাড়া আর কোনো উপায় নেই। আমি অনেকক্ষণ গেছি, অনেক দিন ধরে ঘুরতেছি, আমি কোনো সাহায্য পাইছি না এবং আমি যে এরকম অবস্থাতে আসছি আজকে 20 বছর ধরে আমার কোনো ভাতা টাতা কিচ্ছু দিচ্ছে না সরকারে বলতে আমার এলাকার মানুষে কোনো দিচ্ছে না, আমার হ্যান্ডিক্যাপ ভাতাও হচ্ছে না। আপনারা সবাই আমারে সাহায্য করুন যাতে মানিক শাহ স্যারের কাছে ভিডিওটা গিয়ে আপনার কাছে এটাই অনুরোধ, আমারে বাঁচানোর চেষ্টা করতে পারেন আপনারা একটা শেয়ার করে ধন্যবাদ। আমি কথা কনের অবস্থা এখন নাই। আমি যদি আমার কোনো যদি বলে আছে আপনারা মাফ করে দিবেন। ধন্যবাদ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। শুরু করছি রাত 10টার সংবাদ। তবে প্রথমেই সংবাদ শিরোনাম। আগরতলার আয়ুর্বেদিক হাসপাতাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী মানিক সাহা। হাসপাতালের পরিষেবা সম্প্রসারণের প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। জওহরলাল বিচার মঞ্চের উদ্যোগে সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে পালন করা হয় জওহরলাল নেহরুর 60তম মৃত্যুবার্ষিকী। প্রায় 8 ঘন্টার বেশি বিদ্যুৎহীন রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি, চরম দুর্ভোগে রোগীরা। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজ্যে শুরু হয়েছে বৃষ্টিপাত। সারাদিন ধরেই চলছে বর্ষণ এবং তীব্র বাতাস।
রাজ্যে অব্যাহত টমটম দৌরাত্ম্য, তেলিয়ামুড়ায় টমটমের ধাক্কায় গুরুতর আহত এক। চলে আসছে বিস্তারিত সংবাদে। আগরতলার আয়ুর্বেদিক হাসপাতাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী মানিক সাহা। হাসপাতাল উদ্বোধনের সময় স্মৃতিচারণ। রাজ্য আয়ুর্বেদিক হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করার পরিকল্পনার কথা জানান তিনি। হাসপাতালের পরিষেবা সম্প্রসারণে কাজ করা হবে বলেও প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর। সোমবার আচমকায় আগরতলা স্থিত রাজ্য আয়ুর্বেদিক হাসপাতাল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। তিনি জানান এর আগেও তিনি হাসপাতালে এসেছেন হাসপাতাল উদ্বোধনের সময়। রাজ্য আয়ুর্বেদিক হাসপাতালের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা বেশ অনেকটাই। এই হাসপাতালের বর্তমান পরিকাঠামো খতিয়ে দেখতেই সোমবারের এই পরিদর্শন। হাসপাতালের বর্তমান শয্যা সংখ্যা 50, তবে নিয়মিত যে হারে রোগীরা এখানে তাদের চিকিৎসার জন্য আসছেন সেক্ষেত্রে শয্যা সংখ্যা বাড়ানোর দিকেও নজর দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এই হাসপাতালের বহু জায়গা ভঙ্গুর অবস্থায় রয়েছে, তার মেরামতিও আগামী দিনে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আপাতত সর্বপ্রথম এই আয়ুর্বেদিক হাসপাতালটিকে একটি আয়ুর্বেদিক মেডিকেল কলেজে উন্নীত করার পরিকল্পনা করা হচ্ছে। এরপর হোমিওপ্যাথি হাসপাতালটিকেও মেডিকেল কলেজে উন্নীত করা হবে। তো এর আগেও এই বিল্ডিংটা আমি ইনগরেশনের সময় এসেছিলাম। তো এই হসপিটাল তো বহু পুরনো, আর সেই যে বিল্ডিংয়ে প্রথমে আমি ঢুকলাম, স্টেট আয়ুর্বেদিক হসপিটাল সম্পর্কে মানুষের মানে অনেক বেশি এক্সপেকটেশন আছে এবং প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে এখানে। যারা দেখলাম এখানে ওপিডি পেশেন্টও প্রচুর, আইপিডি, এখানে 50টা বেডের ব্যবস্থা আছে, কিন্তু তার থেকেও বেশি পেশেন্ট আছে। এইগুলো দেখার জন্য এসছে এখানে। অনেক জায়গায় পুরনো বিল্ডিং আমার মনে হয় সেটা খুবই ভঙ্গুর অবস্থা। সেটা আমরা নেক্সট টাইম কী করা যায় সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করবো। আর এখানেও আমরা একটা প্ল্যানিং আছে যে এটা আয়ুর্বেদিক ইনিশিয়ালি এটাকে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ করা যায় কিনা, তো সেই বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে, সেক্রেটারি মহোদয় চিঠি দিয়েছেন। তো প্রথমে আমরা স্টার্ট করবো এখানে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, তারপরে যেটা রেন্টার্স কলোনি হোমিওপ্যাথিক হসপিটাল আছে স্টেট হসপিটাল, সেটার পাশে জায়গা বলছে আছে। তো দুটো মিলে একসাথে আমরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজ সেই চিন্তা ভাবনা আমাদের আছে। মুখ্যমন্ত্রী জানান যে কোনো জায়গাতেই ছোট বড় সমস্যা লেগেই থাকে, তবে সেটাকে চিহ্নিত করে সমাধান করতে পারাই আসল। রাজ্য আয়ুর্বেদিক হাসপাতালের যে সমস্যাগুলো ধরা পড়েছে অতি দ্রুত সে বিষয়ে কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রায় 8 ঘন্টার বেশি বিদ্যুৎবিহীন রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালের ট্রমা সেন্টার, চরম দুর্ভোগে রোগীরা। বেহাল দশা, এই শব্দবন্ধটি শুনলে সবার প্রথমেই মাথায় আসে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবির কথা। তার দৃষ্টান্ত প্রায় তুলে ধরে রাজ্যের সংবাদ মাধ্যমগুলি, কিন্তু কানে তুলো গোজা হাসপাতাল কর্তৃপক্ষের। পরিষেবা তলানিতে ঠেকলেও তা নিয়ে বিশেষ মনোযোগী নন বাবুরা। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল হওয়ার সুবাদে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন প্রান্ত থেকে রোগীদের জরুরি ভিত্তিতে পাঠানো হয় এখানে, তবে সুস্থ হতে এসে উল্টে চরম ভোগান্তি পোহাতে হয় রোগীদের। সে ছবি আমরা প্রায়ই দেখাই। এবারে সোমবার বিকেলে প্রায় 8 ঘন্টার ওপর বিদ্যুৎ বিচ্ছিন্ন ট্রমা সেন্টারের মতন গুরুত্বপূর্ণ বিভাগ। অন্ধকারে চরম দুর্ভোগের শিকার রোগী ও রোগীর পরিজনরা। এই দুর্ভোগের মধ্যে পাশে পাওয়া যায়নি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত বাবুদের। অগত্যা অন্ধকারেই পড়ে রইলেন রোগীরা। এই কারেন্ট যে নাই, কি সমস্যা হইতো? কারেন্ট নাই তো মশা লাগতেছে, অন্ধকার লাগে, ফ্যান চলে না, রুগী অস্থির করে। কতক্ষণ যাবত কারেন্ট নাই? এটা আধা ঘন্টা পর। এতে মানে চিকিৎসা কোনো মানে পরিষেবার কোনো অসুবিধা হইতেছে? অসুবিধা তো হইতেছে। এর মধ্যে কি মানে যেহেতু বিদ্যুৎ পরিষেবা নাই, অক্সিজেন পরিষেবা আছে, অক্সিজেন চলে? কারেন্ট না থাকলে অক্সিজেন চলবে কেন? তো ওষুধপত্র কিভাবে দিয়েছে কারেন্ট ছাড়া? ওষুধপত্র যারা আছিল তারা একটু সাইডে দিয়ে গেছে, যারা নাই তারা ওষুধ আবার লিখে দিচ্ছে, তারা আনতে গেছে। না, যেহেতু এখন কারেন্ট নাই তাহলে ওষুধ কিভাবে দিতেছে? ডাক্তার বা সিস্টাররা কিভাবে দেখতেছে রোগীরা? এটা কারেন্ট যখন আছে তখন দিয়ে গেছে, এখন কারেন্ট নাই তারা গেছে কেন? এত বড় একটা হসপিটাল, কি বলবেন কারেন্ট নাই, এরকম একটা সিরিয়াস ওয়াশ? এটা হয় নাকি? এটা তো হয় ওয়াট, কি বলবেন?
কারণ নয় আমরা যদি পাউডারে কি সে দাম সেটা করতে পারতাম কারেন্ট নাই 10 মিনিট এতে রুগীর অসুবিধা হইতেছে না কারেন্ট ছাড়া। আপনি তো একজন রুগী, আপনার কিরকম অসুবিধা হইতেছে? হ্যাঁ, ভালো ওষুধ ওষুধ কিন্তু আপনাকে বললাম। অনেকেই প্রশ্ন করেছেন, ট্রমা সেন্টারের সাময়িক অন্ধকার ঘুচলেও গোটা হাসপাতালের পরিষেবা যে অন্ধকারে নিমজ্জিত তা কাটবে কবে? কর্তৃপক্ষ নিজেদের গাফিলতির রোগ না সারালে আমজনতার রোগ কিভাবে সারবে? ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জওহরলাল বিচার মঞ্চের উদ্যোগে সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে পালন করা হয় দেশের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত জওহরলাল নেহেরুর 60তম মৃত্যুবার্ষিকী। জওহরলাল নেহেরুর প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জওহরলাল বিচার মঞ্চের চেয়ারম্যান অলোক রঞ্জন গোস্বামী ও প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সহ যুব কংগ্রেসের সদস্যরা। দেশের স্বাধীনতা আন্দোলনে পণ্ডিত নেহেরুর অবদানের কথা উল্লেখ করেন জওহরলাল মঞ্চের চেয়ারম্যান অলোক রঞ্জন গোস্বামী। তাকে আধুনিক ভারতের রূপকার হিসেবে তুলে ধরেন তিনি। তবে কিছুটা উষ্মার সঙ্গে জানান, বর্তমান বিজেপি সরকার দেশের স্বাধীনতা সংগ্রামীদের অবদানকে ইতিহাসের পাতা থেকে মুছে দেবার চেষ্টা করছে। শুনে নেওয়া যাক জওহরলাল বিচার মঞ্চের চেয়ারম্যানের বিস্তারিত প্রতিক্রিয়া। সাম্রাজ্যবাদের হাত থেকে যখন ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিয়েছিলেন যারা, তাদের মধ্যে আমাদের ভারতবর্ষের রূপকার পণ্ডিত জওহরলাল নেহেরু, উনি ওনার কৃতিত্বের মাধ্যমে এবং তখনকার সময়ে যারা নেতৃত্ব ছিলেন সারা ভারতবর্ষের ইতিহাসের পাতায় যাদের নাম রয়ে গেছে, সবার একটা ঐকান্তিক সিদ্ধান্তমূলে উনি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হন। আজকে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে ত্রিপুরা রাজ্যে শুধু নয়, সারা ভারতবর্ষের বুকে যারা এই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল, স্বাধীনতা এনে দিয়েছিল, ইতিহাসের পাতা থেকে তাদেরকে ছড়িয়ে যাওয়ার একটা চক্রান্ত চারিদিকে বিজেপি সরকার শুরু করেছেন। বর্তমান কংগ্রেস নেতৃত্ব নেহেরুর আদর্শকে অনুসরণ করেই এগিয়ে চলছে বলে তিনি জানান। জওহরলাল বিচার মঞ্চের কাজকর্মকে আরো গতিশীল করার জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধী নিরলসভাবে কাজ করে চলেছেন। এদের নিজস্ব প্রতিক্রিয়ায় এই অভিমত প্রকাশ করেন অলোক রঞ্জন গোস্বামী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গতকাল থেকেই রাজ্যে শুরু হয়েছে বৃষ্টিপাত। সোমবারেও থমথমে চলছে বর্ষণ। সোমবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। ঝড়ের তাণ্ডব না থাকলেও রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে বৃষ্টিপাত। সতর্কতার কারণে দুদিন ধরে স্কুল বন্ধ রেখেছে রাজ্য সরকার, তবে খোলা রয়েছে অফিস আদালত। তীব্র গরমের পর শীতল বাতাস আর বৃষ্টিকে সঙ্গী করেই পথে বেরিয়েছেন রাজধানীর মানুষ। তবে সদা জনমুখর শহর আগরতলার রাজপথ বৃষ্টির কারণে ছিল অনেকটাই শুনশান। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার সমস্ত ধরনের প্রস্তুতি নিয়েছে বলেই সোমবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই বিষয়ে সরকার কিরকম? সরকার তো আপনি দেখেছেন যে আমাদের সরকারি তরফ থেকে কালকেও অলরেডি বলেছে, আমাদের চারিদিক থেকে আমাদের ব্যবস্থাপনা খুব ভালোভাবে রাখা আছে। এর আগেও আমরা করেছি আরেকবার, যখন আমরা অলরেডি এই বিষয়টা নিয়ে আমরা খুব সচেতন। এবং আমার কাছে যা খবর আছে, আমি শুনলাম যে অনেকটা রিডিউস, যে ইন্টেন্সিটিটা অনেকটা রিডিউস হয়ে আসছে। তো সবার জন্য মঙ্গল এই খবরটা শোনার পর আমরা তৈরি আছি। আদারওয়াইজ তো যা যা সব ডিপার্টমেন্ট ওয়াইজ সবাইকে বলা হয়েছে রেডি থাকা। স্যার, গতকালকে বিরোধী দলনেতা রাজ্যে ঘূর্ণিঝড় রেমাল ততটা আঘাত হানতে পারেনি, তবে পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন জেলায় রেমালের দাপটে হয়েছে প্রাণহানি ও নষ্ট হয়েছে প্রচুর বাড়িঘর। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে 11 জনের মৃত্যুর সংবাদ এসছে। উপকূলবর্তী বিভিন্ন এলাকাতেই সবচেয়ে বেশি আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রেমাল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে অব্যাহত টমটম দৌরাত্ম্য। তেলিয়ামুড়ায় সাত সকালে টমটমে ধাক্কায় গুরুতর আহত এক। বর্তমানে জিবি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
রাজ্যের যান সন্ত্রাসে কোনো মতেই লাগাম টানতে পারছে না প্রশাসন। প্রায়শই দায়িত্ব জ্ঞানহীনভাবে টমটম চালানোয় রাজ্যের বহু জায়গায় দুর্ঘটনার খবর সামনে আসছে। এবার তেলিয়ামুড়াতে সাত সকালে বাজার করতে বেরিয়ে টমটমের ধাক্কায় গুরুতর আহত এক ব্যক্তি। বছর 50-এর স্বপন দেবনাথকে আহত অবস্থায় তেলিয়ামুড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে গেলে তাকে জিবি হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। আমি সেখানে সারা রাত আমি আগে টাকা তুলি ডাক্তারের কথা আমি সব শুনতেছি কখন নাই আগে তখন 30 রুগী তো কোনো গ্যারান্টি নেই। তখন আমি কি করি? অ্যাক্সিডেন্টটা হয়েছে কয়টার সময়? ওইটা 7:30-8টার দিকে রাস্তায় দেখে তেলিয়ামুড়া হয়েছে। তেলিয়ামুড়া রেল স্টেশনে যাইছে, স্টেশন থেকে তো আমরা বাজার করে আমরা তো কই যাইতে বাড়ি ওই টমটমটা আটক করা গেছে নি? মালিকের মারে আমরা লোক সঙ্গে প্রথম কোন হসপিটাল নিচ্ছেন? হ্যাঁ প্রথম কোন হসপিটাল? প্রথম নিচে তেলামুড়া, আমরা তো প্রথম তেলামুড়া স্কুলে। তারপরে জানা নিতে পরে কইছে দেখছে দেখা কইছে রুগী খুঁজছিলাম ফটাফট তোমরা জিবি লিয়ে যাও। 102 ফোন করা, ফোন করছি আমরা লিয়া আনছি কেন এটা না কইতাছে আমরা পেশেন্ট অবস্থা খারাপ। এইটা পেশেন্ট দেখতেছে খারাপ খারাপ বুঝতে। কি নাম ওনার? স্বপন দেবনাথ। ওখানে কাজকর্ম করেনি উনি এমনিতে? উনি তো 30 বছর গাড়ি চালাইছে গুয়াহাটি লাইনে। তখন কোমরের ব্যথা লাগে তাই না পারতেছে না, বছর 2-3 বছর ধরে আমি কিছু কিছু কর্ম করে করে আমার সংসারটা কিছু রকম চালাইনি। এমনিতে তাই না কই যেতে আসছিল কালকে? কই যেতে? যাই তো বাজার, আমরা তো সবসময় বাজার করে রেল স্টেশন দেন তেলামুড়া রেল স্টেশন আছে না, এটা তো আমরা বাড়ির কাছে। এটার মধ্যে আমরা টুকটাক ডেলি সন্ধ্যার সময় বাজারে যাই। এই বাজারটা আনতে গিয়ে আমার এই সর্বনাশ হয়েছে। কিন্তু 30 বছর ধরে তাই না আমার বড় গাড়ি চালায়, আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে না। এই টমটমে আমার জীবন লেগে আছে খেলা, আমার জীবন শেষ। আমি এখন কি করি, কি উপায়? এটা ঘটনায় অভিযুক্ত টমটম চালকের কোনো হদিশ পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বৃষ্টির জমা জল বের করার জন্য আগরতলার বিভিন্ন স্থানে বসানো হয়েছে জল নিষ্কাশনের পাম্প। সোমবার সরজমিনে সেই ব্যবস্থা খতিয়ে দেখেন পুর মেয়র দীপক মজুমদার। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজ্যে শুরু হয়েছে বৃষ্টিপাত। বৃষ্টির জল বের করার জন্য কাজ করছে নিগমের বসানো বিভিন্ন আধুনিক পাম্প মেশিন। পাম্প মেশিনগুলি ঠিকভাবে কাজ করছে কিনা সেই ব্যবস্থা খতিয়ে দেখলেন মেয়র। সবগুলি পাম্পই চালু আছে বলে মেয়র জানান। যে কোনো পরিস্থিতির মোকাবিলার জন্য পুর নিগম তৈরি আছে বলে জানিয়েছেন তিনি। শোনা যাক দুর্যোগ মোকাবিলার সামগ্রিক প্রস্তুতি নিয়ে কি জানান মেয়র। দুর্যোগের জন্য বিশেষভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের বিভিন্ন পাম্পগুলি নিয়ে প্রস্তুতি বেরিয়েছে। আমাদের কমিশনার সাহেবও গতকাল দিয়েছেন, আমাদের আধিকারিকরা আছেন, আছেন, যারা কাজে আছেন, সবাই কিন্তু প্রতিমুহূর্তে পাম্পগুলি ভিজিট করছেন। পাম্পগুলি চালু আছে। বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ হলে তো কিছু করার নেই। আমাদের সমস্যা যেটা হয় এখানে বজ্রপাত হলে পরে পাওয়ারটা চলে যায়, এই কারণে কিছুক্ষণ জল জমে থাকে। আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের 5টা ডিজেল পাম্প আছে, আর বাকি 16টা পাম্প আমাদের কাজ করছে, এখানে চালু আছে সমস্ত জায়গায়। কোথাও জল জমে নেই। যখন জল জমে তখন সাপ্লাই করতে করার চেষ্টা করা হয়। সেদিকেই আমাদের আধিকারিক অফিসাররা, আমাদের কর্মচারী বন্ধুরা দিবারত কাজ করছেন। আমাদের এই মোকাবিলা করার জন্য দিবারত আলাদা স্টাফ আছে এবং আমাদের পাম্পের যারা অপারেটর তারা সর্বোপরি কাজ করছে। সবগুলো পাম্পে কি চালু? সবগুলি চালু আছে। যখন যেটা এখন এখানে ডিজেলটা বন্ধ করে জল নেই, প্রয়োজন নেই, যেখানে প্রয়োজন হয় সবগুলি চালু আছে, এমনিতে যাতে জল না জমে সেই চেষ্টা। পুর নিগমের পাম্প অপারেটর এবং পুর আধিকারিকরা তৎপরভাবে কাজ করছেন বলে জানান তিনি। আগরতলার জল নিষ্কাশন ব্যবস্থার সার্বিক প্রস্তুতি ও কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেন মেয়র। এদিন ওনার সাথে উপস্থিত ছিলেন পুর কর্পোরেটর সহ পুর নিগমের আধিকারিক ও কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চৌরিলাম মোটর স্ট্যান্ডে ভয়াবহ দুর্ঘটনা। লরি ও বোলেরোর সংঘর্ষে ঘটনাস্থলে নিহত 1 ও আহত 9 জন শ্রমিক। মৃতের নাম জাহাঙ্গীর মিয়া। রবিবার রাত 11টায় চৌরিলাম মোটর স্ট্যান্ড সংলগ্ন কোঅপারেটিভ ব্যাংকের পাশেই আগরতলা সাবরুম সড়কে ভয়াবহ দুর্ঘটনা। বোলেরো ও লরি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত 1, আহত 9 জন শ্রমিক। আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নেওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য। সেখান থেকে তাদের জিবি হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। দুর্ঘটনায় মৃত শ্রমিকের নাম জাহাঙ্গীর মিয়া। তিনি চৌরিলাম মধ্য চারিপাড়া এলাকার বাসিন্দা।
খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় পুলিশ। ঘটনাটি যদি জানা যায় সেটা হলো একটি বোলেরো এবং ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় আমাদের চরিলাম বাজারের কাছাকাছি এলাকাতে। তো সেই সংঘর্ষে টোটাল 9 জন আহত হয় এবং একজন ওই সংঘর্ষে ওখানেই মারা যায়। তো যারা 9 জন আহত হয়েছেন এদের মধ্যে 2 জনের অবস্থা সংকটপূর্ণ, ওরা মাথায় আঘাত পেয়েছেন। যদিও সকলকেই উন্নত চিকিৎসার জন্য আগরতলা এজিএমসিতে রেফার করা হয়েছে। যে মারা গিয়েছে কি নাম? মারা গিয়েছিল ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর মিয়া, মধ্যচারী পাড়ার ওনার বাড়ি। বাকিদের নাম? বাকিদের নাম ফারুক মিয়া, দুলাল সাহা, দীপক শীল, মিলন মিয়া, সুবল মিয়া, সোহেল মিয়া, আব্দুল মিয়া, রিপন মিয়া, নাসির মিয়া। তারা কি সবাই একই গাড়িতে ছিল? হ্যাঁ, ওরা সবাই মূলত যারা বোলেরোতে ছিলেন ওরাই অভিযুক্ত লরির চালক ঘটনাস্থল থেকেই চম্পট দেয়। তার খোঁজ চালাচ্ছে পুলিশ। বিশালগড় থেকে ফাহিম আহমেদের রিপোর্ট, নিউজ নাও। কায়স্থ রেলওয়ে ক্রসিং পার করতে গিয়ে ট্রেনের ধাক্কা গাড়িতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন গাড়ির যাত্রীরা। রেলওয়ে ক্রসিং পার করতে গিয়ে গাড়িটি রেল লাইনে ফেঁসে যায়। বিপদ বুঝে গাড়ি থেকে নেমে যান সকলে। মালবাহী ট্রেন গাড়িটি তছনছ করে দিলেও গাড়িতে থাকা চালক সহ 3 যাত্রী প্রাণে বেঁচে যান। একটু সময় আগে তারা রেল ক্রস করার লাগছে গাড়ি দিয়া, আর দেখছে ট্রেনটা ফাঁসি গাড়িটা ফাঁসি গেছে। গাড়িটা ফাঁসার পরে তারা নামতো গাড়িটা ক্রস করতে পারছে না, দেখছে ট্রেন আর তখন তারা সব প্যাসেঞ্জার নামিয়ে গেছে গিয়া, আর গাড়িটা রয়েছে এখন গাড়ি তো ট্রেন তো ব্রেক মারতে পারছে না, গাড়িটা ঠেলাইয়া এখন তারা খোঁজে আছে তারা সামনে তারা বাড়ি রেল ক্রস করলে তারা বাড়ি একটু সামনে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হইলো দুয়ারিবাগ। আচ্ছা, এমনি কোনো ক্ষতির আশঙ্কা, কোনো ক্ষতি? না, কোনো ক্ষতি হয়েছে না, গাড়ি ড্যামেজ হয়েছে। গাড়ি ড্যামেজ হয়েছে, গাড়িটা ফাঁসি গেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। অভাবের তাড়নায় সন্তান বিক্রি করেছেন এক জনজাতি মা। সম্প্রতি এমনই অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সোমবার সেই অভিযোগকে খণ্ডন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। গোটা ঘটনা নিয়ে দায়িত্বশীল প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী। ধলাই জেলায় সন্তান বিক্রি নিয়ে বিরোধী দলনেতার অভিযোগকে উড়িয়ে দিয়ে এদিন মুখ্যমন্ত্রী জানান, এই খবর পাওয়ার পরেই তিনি স্থানীয় ডিএমকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন এবং তৎপরতার সঙ্গে কাজ করে ঘটনার আন্তরিক সমাধান বের করেছে সরকার। এই ধরনের ঘটনা বিগত আমলেই সংঘটিত হতো বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে এই প্রসঙ্গে দায়িত্বশীল প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বলেন, এই ধরনের খবর আসার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে রাজ্য প্রশাসন। বিরোধী দলনেতা শুধু বলার জন্য আর অহেতুক ইস্যু তৈরি করার জন্যই এই অভিযোগ করেছেন বলে প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী। এই ঘটনার বিস্তারিত রিপোর্ট দেওয়ার জন্য তিনি মুখ্য সচিবকে বলেছেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্ট জেলার স্থানীয় প্রশাসন মারফত সেই মহিলাকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
অভাবের বদলে এই ধরনের ঘটনা যে আদপে একটি সামাজিক ইস্যু, এদিন নিজের বক্তব্যে সে বিষয়টি স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। তবে তিনি জোরের সঙ্গে বলেন, এই ধরনের ঘটনাকে কোনোভাবেই মান্যতা দেয় না তার সরকার। হসপিটাল সম্পর্কে মানুষের মানে অনেক বেশি এক্সপেকটেশন আছে এবং প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে এখানে, যারা দেখলাম এখানে ওপিডি পেশেন্টও প্রচুর, আইপিডি এখানে 50টা বেডের ব্যবস্থা আছে, কিন্তু তার থেকেও বেশি পেশেন্ট আছে। এইগুলো দেখার জন্য এসছি এখানে। অনেক জায়গায় পুরনো বিল্ডিং আমার মনে হয় সেটা খুবই ভঙ্গুর অবস্থা, সেটা আমরা নেক্সট টাইম কী করা যায় সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করব। আর এখানেও আমরা একটা প্ল্যানিং আছে যে এটা আয়ুর্বেদিক ইনিশিয়ালি এটাকে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ করা যায় কিনা, তো সেই বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে, সেক্রেটারি মহোদয় চিঠি দিয়েছেন। তো প্রথমে আমরা স্টার্ট করব এখানে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, তারপরে যেটা রেন্টার্স কলোনি হোমিওপ্যাথিক হসপিটাল আছে স্টেট হসপিটাল, সেটার পাশে জায়গা বলতে আছে। তো দুটো মিলে একসাথে আমরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজ। ধলাই জেলার সামগ্রিক উন্নতির জন্য রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং 10% অধিক অর্থ উন্নয়নের কাজে বরাদ্দ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ঘূর্ণিঝড়ের প্রভাবে দুর্ঘটনাগ্রস্ত বিএসএফ জওয়ানের গাড়ি। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পতিছড়ি ড্রপগেট এলাকায় এক বিএসএফ জওয়ানের একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে। জানা গিয়েছে গাড়িটি বেশ দ্রুত গতিতে আসছিল, তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় কোনো প্রকার হতাহতের খবর পাওয়া যায়নি, তবে গাড়িটির বেশ ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লন্ডভন্ড বাংলাদেশের উপকূল। এখনো পর্যন্ত বাংলাদেশে 11 জনের মৃত্যু হয়েছে বলে খবর। রেমালের তাণ্ডবে প্লাবিত গ্রামের পর গ্রাম, এখনো জলের নিচে চট্টগ্রাম। ঘূর্ণিঝড়ে কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত ও বিদ্যুৎহীন। প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বাংলাদেশের বরিশাল, ভোলা, সাতক্ষীরা, পটুয়াখালী, চট্টগ্রামে ও কুমিল্লায় 11 জনের প্রাণহানি হয়েছে বলে খবর পাওয়া গেছে। রেমালের তাণ্ডবে বিধ্বস্ত হয়ে পড়েছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল। ঢাকা সহ সারা বাংলাদেশে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে, সঙ্গে চলছে তীব্র ঝোড়ো বা দমকা হাওয়া। বাংলাদেশের উপকূলের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলোচ্ছ্বাস। জোয়ারের জলে নিঝুম দ্বীপ, মহেশখালী, রাঙ্গাবালী, বরগুনার পাথরঘাটা, বাগেরহাট, মোংলা, সাতক্ষীরা সহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল ও রাস্তাঘাট তলিয়ে গিয়েছে। শত শত গাছ উপড়ে পড়েছে, বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে। বিদ্যুতের খুঁটি ও মোবাইল টাওয়ার ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে উপকূলীয় অঞ্চল। আমার কিছু নাই, আমার এতিম বাচ্চারা সাগর রাশি হয়ে গেছে। আমার এতিমেরা শেষ। আমাদের ঘরের সহসা হয়ে গেছে, পুষ্কুনির পাড়ের চাইও মানে 3 থেকে 4 ফুট পানি হয়েছে। আসমুরা তো ক্ষোভের মধ্যে সব মরে রয়েছে। আবার কি কত ক্ষোভ গেছে বাসা আনতে এইবার যা আছে। আমরা আমাদের ব্যারিকেড নাই, কোনো সাইডে ব্যারিকেড নাই। যে ব্যারিকেড নাই, একটা সাইকেলের সেন্টার নাই যে আমরা যাই উঠবো তাড়াতাড়ি। আমার বিপদ পড়লে দৌড়ে যেয়ে সাইকেলের সেন্টার নেওয়াও নাই আমাকে। আমরা একেবারে নিঃস্ব হয়ে গেছি। আজকে যে পাক করে খাম এর কোনো বস্তু নাই, যে পাক করে খাম এই চুলোটা অথবা এই লাড়কি আছে এদের দুটো বাচ্চারান দিয়ে খামু। কালকে হইতে তো বন্যা চলতেছে। আমরা কালকে সন্ধ্যার পরে 8টার দিকে আমরা চলে গেছি সাইকেল সেন্টারে, ঘরে মাছ দিচ্ছে সবই একইভাবে রয়েছে। রাত্রে শুনি যে গাছ পড়ছে, মাছ খবর করেছে, এরপরে ফিরে 3টার দিকে আসলাম রাত্রে। আসে যে ঘর পরে গাছ গাছ করিয়া মাছ দিয়ে যা যা ছিল ভাই ছিঁড়ে গেছে, কত বাসায় লই গেছে। জোয়ারে পানি ছিল এই উপরে 2 ফুট, এই রাস্তার উপরে 2 ফুটে ছিল। গর্তের হ্যাঁ একে সব ভেঙে ছিল, সব একটা মিস মারা হয়ে গেছে পানিতে। ওদিকে স্রোত আইছে দক্ষিণ দিকে, আইয়া সব লই গেছে। আমরা তারা দিয়া ঘরে বাড়ায় নামছিলাম, নামিয়ে দেখি যে ঘর রয়ে গেছে। এবার আমরা কোটখালি গেছি। প্রবল ঘূর্ণিঝড় রেমাল দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসেবে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত ছড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। বাংলাদেশের পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহা বিপদ সংকেত নামিয়ে পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সকালে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। ঘূর্ণিঝড় থেকে এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসাবে বর্তমানে যশোর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত জড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারী বৃষ্টিপাতে ডুবে গিয়েছে ঢাকা ও চট্টগ্রাম নগরীর বেশিরভাগ এলাকা। ডুবেছে সড়ক অলিগলি। জলাবদ্ধতার কারণে সড়কে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। জল ঢুকেছে বাসাবাড়ি, দোকান সহ ব্যবসা প্রতিষ্ঠানে। এতে নগরীর বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। এক যান চালককে মারধরের ঘটনায় গতকাল ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন রাধানগর স্ট্যান্ডের যান শ্রমিকরা। ঘটনার প্রেক্ষিতে সোমবার এ নিয়ে বৈঠক করেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসন ও পরিবহন দপ্তরের আধিকারিকরা। এই ধরনের অনভিপ্রেত ঘটনা রোধ করার জন্য সংশ্লিষ্ট বৈঠকে আলোচনা করেন পরিবহন মন্ত্রী। কলমচৌড়া থানার ওসিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগে 8 জনের বিরুদ্ধে মামলা। পলাতক অভিযুক্তরা খোঁজ চালাচ্ছে পুলিশ। সোমবার 8 জনের বিরুদ্ধে প্রাণে মারার চেষ্টার অভিযোগে কলমচৌড়া থানায় মামলা দায়ের করেন থানার ওসি প্রশান্ত দেব। অভিযোগ, রবিবার রামপ্রসাদ দেবের মৃতদেহ নিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান কিছু দুষ্কৃতী। জ্বালানো হয় টায়ার। তাদের মধ্যে কিছু লোক কাঁচের বোতল ও বিভিন্ন জিনিস নিয়ে থানার ওসি প্রশান্ত দের ওপর প্রাণঘাতী হামলা চালান। বাথরুমে লুকিয়ে কোনো মতে প্রাণে বাঁচেন তিনি। এই ঘটনায় ওসি 8 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযুক্তরা বর্তমানে পলাতক, তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। আপনার লোক নাইলে আমার কথা শেষ আমি কিছু আইসে রিকোয়েস্ট করছি, এটি করা হইতাছে এবং পুলিশ প্রত্যেক দিন এই ডিরেকশন করতেছে। আর আমরা তো কোনো আইন না, কারণ আমরা ব্যক্তি মানুষ, সবসময় পুলিশ অ্যাকশন করতেছে। ডেইলি বাইক টাইক দুজন উঠতেছে। 25শে মে দুর্ঘটনায় আহত রামপ্রসাদ দেব রবিবার জিবি হাসপাতালে প্রাণ হারান। দুর্ঘটনায় অভিযুক্ত চালককে 25 তারিখে গ্রেফতার করে পুলিশ। রবিবার আদালতেও তোলা হয়। লাশ আনার পর মৃতের পরিবারও আবেদন করে কোনো রকম আন্দোলন বা জটলা না করার। তারপরেও এই ধরনের বিক্ষোভ। তাই গোটা ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে করছেন একাংশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শক্তি হারাচ্ছে রেমাল, পরিণত হচ্ছে গভীর নিম্নচাপে, যার জেরে 27 তারিখ অর্থাৎ সোমবার রাত থেকেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যেও এর ফলে বৃষ্টিপাত জারি থাকবে। রবিবার রাতে ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গে রাত 11:30 নাগাদ ল্যান্ডফল করেছে। বর্তমানে এর অবস্থান যশোরে। যশোর 185 কিলোমিটার দক্ষিণে অবস্থিত পশ্চিম আগরতলা থেকে। আপাতত রেমাল উত্তর পূর্ব দিকে সরে যাচ্ছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ত্রিপুরা জুড়ে মাঝারি বৃষ্টিপাত হয়েছে, যার মধ্যে পশ্চিম জেলায় বৃষ্টিপাতের পরিমাণ সর্বাধিক 109 মিলিমিটার। এখনো পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ত্রিপুরায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সোমবার এবং মঙ্গলবারের জন্য আগরতলা আবহাওয়া কেন্দ্র রাজ্যের অঞ্চল বিশেষে লাল এবং কমলা সতর্কতা জারি করেছে। দুর্যোগ মোকাবিলা বাহিনীও যথারীতি তাদের কাজ করছেন। আগরতলা হাওয়া অফিস থেকে প্রকাশ পাওয়া তথ্য অনুযায়ী সোমবার সকাল 8:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত রাজ্যের জেলা ভিত্তিক বৃষ্টিপাতের একটি পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। এতে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পশ্চিম জেলায় 109 মিলিমিটার। এছাড়া সিপাহীজলাতে 73 মিলিমিটার, খোয়াইতে 43, গোমতী জেলায় 86.5 মিলিমিটার, দক্ষিণ জেলায় 69.2 মিলিমিটার, উত্তর জেলায় 33.2 মিলিমিটার,
ঊনকোটি জেলায় 35.8 মিলিমিটার, ধলাই জেলায় 78 মিলিমিটার। আপাতত রাজধানীতে হালকা বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন নিউজ নাও পর্দায়। নমস্কার। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লন্ডভন্ড বাংলাদেশের উপকূল। এখনো পর্যন্ত বাংলাদেশে 11 জনের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। রেমালের তাণ্ডবে প্লাবিত বাংলাদেশের একের পর এক গ্রাম। এখনো জলের নিচে রয়েছে চট্টগ্রাম। ঘূর্ণিঝড়ে কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত ও বিদ্যুৎহীন এখনো পর্যন্ত। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছে আমাদের সংবাদ প্রতিনিধি মনির হোসেন ঢাকা থেকে। সরাসরি আমাদের প্রতিনিধির কাছে চলে যাব। যে মনিরদা, এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি কিরকম? আপনি যেমনটি বলছিলেন, বাংলাদেশের এই রেমালের তাণ্ডবে সত্যি লন্ডভন্ড হয়ে গেছে গোটা বাংলাদেশে। এই মুহূর্তে ঝড়ো হাওয়া বইছে, ভারী বর্ষণ হচ্ছে এবং ঘূর্ণিঝড় রেমালটি ক্রমশ দুর্বল হয়ে এখন রাজধানী ঢাকা অতিক্রম করছে। ঢাকার রাজপথ এখন পানির হাঁটু পরিমাণ পানির নিচে, যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে, মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ভারী বৃষ্টি হচ্ছে, মুষলধারে অনবরত বৃষ্টি হচ্ছে এবং রাজধানী ঢাকায় পানির পরিমাণ এখন প্রচুর। চট্টগ্রাম ইতিমধ্যেই পানির তলে ডুবে গেছে। চট্টগ্রামের প্রধান সড়কগুলো এখন এই মুহূর্তে, ঢাকার প্রধান সড়কগুলো পানির তলে চলে গেছে। সরকার সর্বাত্মক চেষ্টা করছে পানি দ্রুত পানি মুক্ত করার জন্য, কিন্তু বৃষ্টির কারণে, প্রবল বর্ষণের কারণে এবং জোরে হওয়ার কারণে এদিক থেকে একটু ব্যাহত হচ্ছে। কিছুক্ষণ আগে বাংলাদেশ সচিবালয়ে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জনাব মহিবুর রহমান তিনি সাংবাদিকদের সাথে একটি ব্রিফিং করেছেন। তিনি বলেছেন, প্রবল ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বাংলাদেশের 6টি জেলায় এই পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে এবং ঘূর্ণিঝড়ের তাণ্ডবে আংশিক এবং সম্পূর্ণ মিলে প্রায় 1,50,475টি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। হাজার হাজার মানুষ এখন বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। এই ঘূর্ণিঝড়ের কারণে যে সমস্ত মানুষগুলো আশ্রয় সেন্টারে আশ্রয় নিয়েছে তাদের খাদ্য সংকট দেখা দিয়েছে প্রচুর। তারা খাবার পাচ্ছে না, বৈদ্যুতিক আলো পাচ্ছে না। সব থেকে একটি খুব কঠিন পরিস্থিতি অতিক্রম করছে বাংলাদেশের জনগণ। বিশেষ করে উপকূলীয় এলাকার ঘর বাড়ি, দোকানপাট এবং সমস্ত কিছু উড়ে গেছে। গবাদি পশু কুরবানির জন্য, আসন্ন কুরবানিতে যে সমস্ত গরুগুলো রাখা হয়েছিল সেই সমস্ত গরুগুলো সাগরে বা পানির জোয়ারে ভেসে যাচ্ছে। আমি আরেকটা বিষয় আপনাকে জেনে রাখি, আমাদের বাংলাদেশের যে উপকূলীয় এলাকা নিঝুম দ্বীপ হচ্ছে একটি এমন একটা দ্বীপ যেখানে নৌ চলাচল ছাড়া, অর্থাৎ নৌপথ ছাড়া স্থলপথে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। তো সেই দ্বীপের সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন আছে, কারণ ইতিমধ্যে সরকার সকল প্রকার নৌ চলাচল বন্ধ রেখেছে। যার কারণে ওই দ্বীপে মানুষ, ওই দ্বীপের জনগণ কত দুর্ভোগে হয়েছে সেটা জানা যাচ্ছে না। বিদ্যুৎ না থাকার কারণে তাদের সাথে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। এখন আমাদের বাংলাদেশের এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। একেবারেই মনির বাবু, তবে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর এখন কি পরিস্থিতি? সেখানে কি এখনো পর্যন্ত অ্যালার্ট জারি রয়েছে? না, সমুদ্র বন্দরগুলোতে আমাদের আবহাওয়া অফিস, বাংলাদেশের আবহাওয়া অফিস থেকে জানিয়েছে তাদের সেখানে একটু দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় রেমাল। দুর্বল হওয়ার কারণে সতর্ক সংকেত, যেটা মহাবিপদ সংকেত ছিল, সেটা নামিয়ে 3 নম্বর সতর্ক সংকেত
জারি করেছে, তবে সকল প্রকার নৌ চলাচল এবং লঞ্চ এবং এই জাতীয় কোনো যানবাহন চলাচল বারণ করা হয়েছে। একেবারেই আরো একটি যে প্রশ্ন, যে যারা উপকূল অঞ্চলে বসবাস করছেন তাদের জন্য কি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল এবং তারা কি কোনো রকম কোনো ত্রাণ পাচ্ছেন? এই যে এই বিপর্যস্ত যে পরিস্থিতি বাংলাদেশে চলছে এই মুহূর্তে তাদের কি অবস্থা? দেখুন, সরকার এই রেমালের তাণ্ডবের বিষয়টি আগেই সতর্ক করেছিলেন এবং মাইকিং করে তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য বলেছেন। অনেকেই তাদের সম্পদ এবং জিনিসপত্র হারিয়ে যাবে এই আশঙ্কায় তাদের জিনিসপত্রের মায়ায় ঘর বাড়ি ছেড়ে যায় নাই। তবে সরকার চেষ্টা করেছে তাদেরকে আশ্রয় সেন্টারে নিয়ে যাওয়ার জন্য, এবং যারা গিয়েছেন তারা নিরাপদেই রয়েছেন। অনেকেই এই সম্পদের মায়া ত্যাগ করতে পারে না বিধায় যে যারা যাননি তারা চরম ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছেন। এবং সরকারের পক্ষ থেকে যে আশ্রয় সেন্টার গুলি খোলা হয়েছে সেখানে তাদের খাবার, পানি এবং শুকনো খাবার ব্যবস্থা করা হয়েছে। তবে আপনি জানেন যে বৈদ্যুতিক খুঁটি গাছ উপরে পড়ার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন আশ্রয় সেন্টারে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, যার কারণে একটু দুর্ভোগ হচ্ছে। তবে সরকার চেষ্টা করছে যদি যত দ্রুত সম্ভব, যতদূর জানলাম আবহাওয়া অফিস বলেছে রাত 10টা থেকে 11টা নাগাদ একটু স্বাভাবিক হয়ে আসতে পারে, তাহলে হয়তো বিদ্যুৎ স্বাভাবিক করা যেতে পারে। এই হচ্ছে আশ্রয় সেন্টারের অবস্থা। অনেক ধন্যবাদ মনির বাবু। আমরা আবারও যে সংবাদ আপনাদেরকে জানাচ্ছিলাম যে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লন্ডভন্ড বাংলাদেশের উপকূল। এখনো পর্যন্ত বাংলাদেশে 11 জনের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। রেমালের তাণ্ডবে প্লাবিত গ্রামের পর গ্রাম, এখনো জলের নিচে চট্টগ্রাম। ঘূর্ণিঝড়ে কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত ও বিদ্যুৎহীন। যারা ভুক্তভোগী তাদেরকে প্রতিক্রিয়া এই গোটা ঘটনায় শুনবো। আমার কিছু নাই, আমার এতিম বাচ্চারা সাগর আসি হয়ে গেছে। আমার এতিমেরা শেষ। আমাদের ঘরের শখ হয়ে গেছে, পুষ্কুনির পাড়ের চাইও মানে 3 থেকে 4 ফুট পানি হয়েছে। আশমুরা তো ক্ষোভের মধ্যে সব মরে রয়েছে। আবার কি কত ক্ষোভ গেছে বাসা, এখন তো এইবার যা আছে আমরা, আমাদের বেরিবেদ নাই, কোনো সাইডে বেরিবেদ নাই। যে বেরিবেদ নাই, একটা সাইকেল সেন্টার নাই যে আমরা যাই উঠবো তাড়াতাড়ি। আমার বিপদ পড়লে দৌড়ে দিয়ে সাইকেল সেন্টার নেওয়াও নাই আমাকে। আমরা একেবারে নিঃস্ব হয়ে গেছি। আজকে যে পাক করে খামে কোনো বস্তু নাই, যে পাক করে খামে এই চুলোটা এত লাড়কি আছে এদের দুটো বাতরান দেখাম। কালকে তো বন্যা চলতেছে, আমরা কালকে সন্ধ্যার পরে 8টা থেকে আমরা চলে গেছি সাইকেল সেন্টারে। ঘরের মাছ দিতে সবই একে রয়েছে। রাত্রে যখন যে গাছ পড়ছে মানুষ খবর করেছে, এবার ফিরিয়া 3টে দিকে আসলাম রাত্রে। আসে যে ঘর করে গাছ করিয়া মাছ দিয়ে যা ছিল ভাই ছিঁড়ে গেছে, কত বাসায় লেগে গেছে জোরে। পানি চলে এই উপরে 2 ফুট এই রাস্তার উপরে। ঘূর্ণিঝড় রেমাল নিয়ে বাংলাদেশের আবহাওয়া কেন্দ্রের তরফ থেকে কি কি সতর্কতা এবং নতুন কি কি বিষয় জানানো হয়েছে শুনবো। সেটি আজ সকালে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। ঘূর্ণিঝড় থেকে এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসাবে বর্তমানে যশোর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত জড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া দপ্তর থেকে শেষ পাওয়া খবর পর্যন্ত এখনো জানা গিয়েছে ঘূর্ণিঝড় রেমাল তার শক্তি ক্ষয় করছে ক্রমশ। অতঃপর রেমাল ঘূর্ণিঝড় থেকে তার শক্তি ক্ষয় করে ভারী নিম্নচাপে পরিণত হচ্ছে, যার জেরে আজকে রাত্রে এবং আগামীকাল সারাদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ সহ ত্রিপুরা এবং এই গোটা উত্তর পূর্ব ভারতে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়।
275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 100% ছাড় হীরের গয়নার মজুরিতে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি, পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024, সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে আমরা যে খবরের দিকে চোখ রাখবো, চড়িলাম মোটর স্ট্যান্ডে ভয়াবহ দুর্ঘটনা। লরি ও বোলেরোর সংঘর্ষে ঘটনাস্থলে নিহত এক, আহত 9 জন শ্রমিক। মৃতের নাম জাহাঙ্গীর মিয়া, আহতদের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। বিস্তারিত জানাতে বিশালগড় থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ফাহিম আহমেদ। ফাহিম, ঠিক কি হয়েছিল ঘটনা? যান্ত্রিক গোলযোগের জন্য আমরা আবারও চেষ্টা করব ফাহিমের সঙ্গে যোগাযোগ করার। যেমনটা জানাচ্ছিলাম, চড়িলাম মোটর স্ট্যান্ডে ভয়াবহ দুর্ঘটনা। লরি ও বোলেরো গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছেন একজন। মৃতের নাম জাহাঙ্গীর মিয়া এবং তারই পাশাপাশি আহত হয়েছেন আরও 9 জন শ্রমিক। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে তাদেরকে পরবর্তীকালে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়, রেফার করা হয়েছে। এবং আমাদের সঙ্গে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন বিশালগড় থেকে ফাহিম আহমেদ। ফাহিম, ঠিক কি হয়েছিল ঘটনা? শুভেন্দু, এই মুহূর্তে আমার কাছে যতটুকু খবর, তাদের বাড়ি, সবার বাড়ি ছিল ফুলতুলি মতিনগরে। তারা সবাই শ্রমিক ছিল। চড়িলাম কোঅপারেটিভ ব্যাংকের পাশেই এসে এক ট্রাক গাড়ির সাথে ডিআই বোলেরো গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষ হতেই গাড়ি মুচড়ে যায় একদম। তারপর বিশালগড় ফায়ার সার্ভিস এখানে গিয়ে তাদেরকে নিয়ে আসে বিশালগড় মহকুমা হসপিটালে। সাথে সাথে জাহাঙ্গীর হোসেন নামে একজন শ্রমিক মারা যায়, এই গাড়ি চালক ছিল। একেবারে আহতদের বর্তমানে কি অবস্থা ফাহিম? আহতদের মধ্যে সবাই আশঙ্কাজনক, প্রায় 9 জনই আশঙ্কাজনক। আরেকজন তো জায়গাতেই শেষ। সাথে সাথে এখানে বিশালগড় মহকুমা হাসপাতালে বিশালগড়ের এমএলএ সুশান্ত দেব তাদের কাছে ছুটে যান। আচ্ছা ফাহিম, এই দুর্ঘটনা ঠিক কি কারণে হলো, সেই কারণ কি জানা গিয়েছে ফাহিম? এখন পর্যন্ত যেই গাড়িটি, ট্রাক গাড়িটি বোলেরো গাড়ির সাথে সংঘর্ষ, ট্রাক গাড়িটি এখনো পুলিশ খুঁজছে, এখনো পাওয়া যাচ্ছে না। আচ্ছা, অর্থাৎ দুর্ঘটনার পরেই যে গাড়ির চালক, অভিযুক্ত গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে? হ্যাঁ, অভিযুক্ত গাড়ি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে। আচ্ছা, পুলিশের বর্তমানে কি বক্তব্য ফাহিম? পুলিশ এখন পর্যন্ত কিছু বলছে না, পুলিশ তদন্ত চালাচ্ছে। আর আশঙ্কাজনক অবস্থায় বাকি আহত যারা রয়েছেন তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। হ্যাঁ, প্রত্যেকে জিবি হাসপাতালে চিকিৎসাধীন, প্রত্যেকের অবস্থা খুব আশঙ্কাজনক অবস্থা। আচ্ছা, তারা ঠিক কোথায় গিয়েছিল ফাহিম? তারা কমলপুরে একটি কাজে গিয়েছিল। আচ্ছা, ধন্যবাদ ফাহিম, তুমি সঙ্গে থেকো। যেমনটা আমাদের প্রতিনিধি ফাহিম জানাচ্ছিল, চড়িলাম মোটর স্ট্যান্ডে ভয়াবহ দুর্ঘটনা। লরি ও বোলেরো গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একজনের এবং আহত হয়েছেন আরো 9 জন শ্রমিক। মৃতের নাম জাহাঙ্গীর মিয়া। আহতদের বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসা চলছে এবং যে ঘাতক লরি, অভিযুক্ত লরির চালক ঘটনাস্থল থেকে পলাতক, তার খোঁজ চালাচ্ছে পুলিশ। এই বিষয়ে ডাক্তার কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। ঘটনাটি যেটি জানা যায় সেটা হলো একটি বোলেরো এবং ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় আমাদের চড়িলাম বাজারের কাছাকাছি এলাকাতে। তো সেই সংঘর্ষে টোটাল 9 জন আহত হয় এবং একজন ওই সংঘর্ষে ওখানেই মারা যায়। তো যারা 9 জন আহত হয়েছেন এদের মধ্যে 2 জনের অবস্থা সংকটপূর্ণ, ওরা মাথায় আঘাত পেয়েছেন। যদিও সকলকেই উন্নতর চিকিৎসার জন্য আগরতলা এজিএমসিতে রেফার করা হয়। যে মারা গিয়েছে কি নাম? মারা গিয়েছেন ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর মিয়া।
মতো চারিপাড়ার ওনার বাড়ি। বাকিদের নাম ফারুক মিয়া, দুলাল সাহা, দীপক শীল, মিলন মিয়া, সুবল মিয়া, সোহেল মিয়া, আব্দুল মিয়া, রিপন মিয়া, নাসির মিয়া। তারা কি সবাই একই গাড়িতে ছিল? হ্যাঁ, ওরা সবাই মূলত যারা বলিরত ছিলেন ওরাই মূলত ক্ষতিগ্রস্ত হয়েছিল। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই, লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।